আপনাদের কি মনে আছে বসন্ত বিবির কথা? মনে আছে আমাদের গ্রামের ভুতুরে বাড়ি ও ভুতুরে পুকুরের কথা? অভিশপ্ত গ্রাম সিজন 2-তে থাকবে ভয়ঙ্কর খুবই শক্তিশালী জিন পরীর কাহিনী। থাকবে বসন্ত বিবির জীবনের পুরনো ইতিহাসের কথা। গল্পটা পড়তে থাকুন, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। যারা অভিশপ্ত গ্রাম 1 শোনেননি, আমার এই চ্যানেলে দেয়া আছে, অবশ্যই শুনে নেবেন। চলে যাচ্ছি গল্পতে। বসন্ত বিবি আমাদের গ্রাম থেকে চলে যাওয়ায় আমি গ্রামে ফিরে আসি। এরপর থেকে গ্রামে আর নতুন কোনো সমস্যা হয়নি। আমাদের গ্রাম আবারও স্বাভাবিক হতে শুরু করে। যারা গ্রাম থেকে ভয়ে পালিয়ে গিয়েছিল অন্য গ্রামে বা শহরে, তারা ফিরে আসতে শুরু করে গ্রামে। আবারও আগের মতো সুন্দর ও স্বাভাবিক হয়ে যায় আমাদের গ্রাম। আমাদের গ্রামের সবার সাথে এত কিছু ঘটায়, সবাই ওই ভুতুরে বাড়ি ও পাশে থাকা পুকুরটাকে এক প্রকার সম্মান করে চলত। কেউ কোনো কারণ ছাড়া ওই বাড়ির কাছে যেত না, সে পুকুরেও নামত না। যাই হোক, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এদিকে আগের থেকে গ্রামে আমার একটু নামডাক বেড়ে গেছে, কারণ বসন্ত বিবিকে আমি গ্রাম থেকে তাড়িয়েছি। তেমনই একদিন বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হতেই ওরা বলল, কি ব্যাপার, আমাদের গ্রামের হিরো, কেমন আছিস? ওদের কথায় জবাবে আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আর আমি আবার কবে হিরো হলাম বল? তুই হিরো না তো কি, বসন্ত বিবির হাত থেকে সবাইকে বাঁচালি, তো তুই হিরো না? জান্নাত বলল, তবে নিশাদ, আমার কিন্তু একটা ব্যাপারে অনেক আফসোস হয় জানিস। তোর জীবনে একটা পরী আসছে ভেবেছিলাম, সেটা তোর নায়িকা হবে, কিন্তু তা আর হলো না, কারণ বসন্ত বিবি যে পরীর রূপে ছিল। জান্নাত বলল, আরে বাদ দে সব, মজা করিস না তো। নাহিদ বলল, আচ্ছা নিশাদ, বসন্ত বিবি চলে যাবার পর ওর সাথে তো আর তোর দেখা হয়নি, তুই কি চাস দেখা করি? উনি খুবই ভয়ঙ্কর, আমরা চাই উনি যেন গ্রামে আর না আসে। কিন্তু আমার ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছে, ওনার কাছে আমার কিছু জানার আছে। নাহিদ বলল, ওনার সাথে তোর কি কথা, কি জানার আছে? সেটা সময় হলে জানতে পারবি। আজ আসি, বাড়িতে কাজ আছে। কথাটা বলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে। মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আমি আওয়াজটা পেয়ে ঘুম থেকে উঠে চমকে উঠলাম, কারণ আমার ঘুম ভেঙে যেতেই আমি আমার রুমের দুটো অবয়বকে দেখতে পেলাম। অবয়ব দুটোকে দেখে চিৎকার দিতে যাব, ঠিক তখনই ওদের মধ্যে একজন বলে উঠল, চিৎকার করো না, তোমার কোনো ভয় নেই, আমরা দুজন জিন, তুমি আমাদের অনেক উপকার করেছ, তাই তোমার সাথে কথা বলতে আসলাম একটু। ওনাদের কথা শুনে ভয়ে ভয়ে বললাম, উপকার? আমি কখন আবার আপনাদের উপকার করলাম? আমার কথার জবাবে একটা জিন বলল, মনে নেই তুমি যে মাটির নিচ থেকে বোতল বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করেছ? আমরাই তারা। জালাল কবিরাজ আমাদের বোতল বন্দি করেছিল, তুমি আমাদের মুক্ত করেছ। আমি বললাম, ও আপনারা তারা, আপনারা তাহলে বসন্ত বিবির পরিচিত? আমার কথায় সেই জিনটা বলল, তোমরা যাকে বসন্ত বিবি বলে চেনো, উনি আমার শাশুড়ি। এই যে আমার পাশে আমার স্ত্রীকে দেখছো, ওর মা। তুমি আমাদের উপকার করেছ, তোমার উপকার কখনো ভুলবো না। আমরা ওই ভূতের বাড়িতে থাকি, কখনো জিনপরি রিলেটেড কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে যেও, আল্লাহ রহমতে যতটা পারি সাহায্য করব। কথাটা বলে ওনারা চলে যাবেন। ঠিক সেই সময় আমি ওনাদের বললাম, আচ্ছা বসন্ত বিবি কোথায় আছে এখন? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি ওনার সাথে দেখা করতে পারবেন? আমার কথায় ওই জিনটা বলল, দেখা করতে পারবো না, কারণ অনুমতি ছাড়া ওনার কাছে যাওয়া যাবে না। তবে আমরা খবর দিতে পারি, আমরা খবর পাঠিয়ে দেব, উনি যদি ইচ্ছে প্রকাশ করে তাহলে তোমার সাথে দেখা করবে, কথা বলবে। কথাটা বলে ওনারা চলে গেল। এই ঘটনা 7 দিন পরের ঘটনা। এক রাতে ঘুমিয়েছিলাম নিজের রুমে। হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম দুটো অবয়ব আমাকে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে বলতে লাগলাম, কে আপনারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। আমার কথায় ওই অবয়ব দুটো বললেন, এই ভয় পাস না, আমরা তোর ক্ষতি করব না, তোকে বসন্ত বিবির আদেশে নিয়ে যাচ্ছি, তোকে আবার রেখে আসবো বাড়িতে। ওদের কথায় কি বলবো বুঝতে পারছি না, কোথায় আছি সেটাও জানি না। হঠাৎ আমার মনে হলো আমরা পানির নিচ দিয়ে কোথায় যেন যাচ্ছি, কিন্তু অবাক করা বিষয় হলো পানির নিচেও নিঃশ্বাস নিতে পারছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি দেখলাম পানির এক সুন্দর জগৎ। পানির নিচেও যে এত সুন্দর জগৎ থাকে সেটা তখন প্রথম দেখে বুঝলাম। আমি সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা প্রাসাদ। সেই প্রাসাদে নিয়ে যাবার পর আমি দেখলাম বেশ কিছু জিন পরি সেখানে উপস্থিত আছে, আর তাদের মাঝে বসে আছেন বসন্ত বিবি। আমি বসন্ত বিবিকে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এ অবস্থা দেখে বসন্ত বিবি সেখানে থাকা সকল জিনকে ইশারা দিতে সবাই সেখান থেকে চলে গেল। সবাই চলে যাবার পর উনি আমাকে বললেন, কেমন আছো? আসো, আমার কাছে আসো, বসো। তুমি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছো, কথা বলতে চেয়েছো? ওনার কথায় একটু ভয় ভয় বললাম, না মানে আপনি যেদিন আমাদের গ্রাম ছেড়ে চলে আসছিলেন তখন বলেছিলেন না আপনার জীবনে একটা ইতিহাস আছে, আপনি এতটা ভয়ঙ্কর ছিলেন না, আপনাকে ভয়ঙ্কর করতে বাধ্য করেছে। কি ছিল সেই ঘটনা? আমি আপনার জীবনের পুরনো ইতিহাস জানতে চাই। আমার কথায় বসন্ত বিবি মুচকে একটা হাসি দিয়ে বলল, হো হো, এই কথা,
তুমি সত্যি শুনতে চাও? হ্যাঁ বলেন, আমি সবকিছু শুনব। আমার কথায় বসন্ত বিবি বলতে শুরু করলেন। আমি বসন্ত বিবির কাছে গিয়ে বসায় উনি বলতে শুরু করলেন, শোনো, তোমরা যে আমাকে বসন্ত বিবি নামে চেনো, আসলে আমার নাম সেটা নয়। আমি একজন পরী। আমার আসল নাম ফাইজা। আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না, আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করা হয়েছে। ঘটনাটা আজ থেকে 400-500 বছর আগের কথা। তোমরা যে এখন গ্রামে থাকো, ওইখানে আগে কোনো গ্রাম ছিল না, ওটা ছিল একটা জঙ্গল। আর জঙ্গলের ভেতরে বড় বড় পুরনো গাছ। আমরা আমাদের গোত্রের সকল জিন পরীরা সেখানে থাকতাম। আমাদের গোত্রে সদস্য ছিল 150। এই 150 জিন পরি মিলে আমাদের গোত্র। আমাদের মতো অন্য জিনদেরও আলাদা আলাদা গোত্র ছিল। আমি যদি তোমাকে সহজভাবে বুঝাই, তাহলে ধরো তোমাদের যেমন আলাদা আলাদা গ্রাম বা পাড়া মহল্লা হয়, সেরকম আমাদের আলাদা আলাদা গোত্র থাকে। আমাদের গোত্রের সর্দার ছিলেন আমার বাবা। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর বেশ সুন্দরী হওয়ায় অন্য একটা পিশাচ গোত্রের একটা জিন আমাকে বিয়ে করার কথা বলে, কিন্তু বাবা এতে কোনোভাবে রাজি ছিলেন না। বাবা সেই পিশাচ জিনের সাথে আমার বিয়ে না দেওয়ায় তাদের গোত্রের সাথে আমাদের গোত্রের সম্পর্ক নষ্ট হয়। তখন থেকে শুরু হয় শত্রুতা। পিশাচ জিনেরা খুব খারাপ হয়ে থাকে। আমার কিছু না হওয়ার আগে বাবা আমাকে আমাদের গোত্রের একটা জিনের সাথে বিয়ে দেন। বিয়ের পর সব স্বাভাবিক চলছিল। আমি আমার স্বামীকে নিয়ে সুখে ছিলাম। এভাবে কেটে যায় কয়েকটা বছর। কয়েক বছর পর আমার একটা মেয়ে সন্তান জন্ম হয়। আমার মেয়ে হওয়ায় আমার স্বামী ও আমার মা, বাবা সবাই অনেক খুশি হয়। এভাবেই কেটে যায় আরও কয়েকটা বছর। আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, আর একসময় ওর পরিপূর্ণ বয়স হওয়ায় আমরা একটা জিনের সাথে ওর বিয়ে দিই। আমার মেয়ে চলে যায় ওর স্বামীর বাড়ি। আমাদের গোত্রের জিনেরা ছিল খুবই ভালো ও দলবদ্ধ। কেউ কারোর সাথে ঝগড়া লিপ্ত হতো না। একদিন কোনো কারণে সেই পিশাচ গোত্রের সাথে আমাদের গোত্রের আবারও ঝামেলা হয়। আর এবার সেই পিশাচ গোত্রের জিনেরা আমাদের ওপর হঠাৎ করে হামলা করে। সেই হামলায় আমি ও কয়েকজন ছাড়া আমাদের গোত্রের সব জিনপরীরা মারা যায়। আমি হারিয়ে ফেলি আমার মা, বাবা ও স্বামীকে। নিজের আপনজন ও গোত্রের সকল জিনপরীদের হারিয়ে আমি অসহায় হয়ে পড়ি। আমার গোত্রের যে কজন জিনপরি বেঁচেছিল তারা পালিয়ে যায় যে যেদিকে পারে, কিন্তু আমি ভুলতে পারি না আমার আপনজন হারানোর কষ্ট। আমি একাই ওই পিশাচ জিনদের সাথে শক্তিতে পারবো না, তাই রাগে দুঃখে আমি চলে যাই। আমাদের একটা জিন জাতি আছে যারা কালো জাদুতে পারদর্শী। আমি তেমনি একজন জিনের কাছে যাই আর অনেক অনুরোধ করতে থাকি আমাকে যেন তার শিষ্য করে নেন, আমাকে যেন শিক্ষা দেন। আমার কান্না ও অনুরোধে সে জিন আমাকে শিক্ষা দিতে থাকেন। একদিন বা দুদিন নয়, একটি বছরও নয়, দীর্ঘ 40 বছর আমি ওনার কাছে শিক্ষা নিই। এই 40 বছরে আমি নিজেকে এতটা শক্তিশালী করি যে আমি চাইলেও অনেক জিনের শরীরে রোগ ছড়াতে পারতাম। রোগ দেয়া বা সুস্থ করার মালিক আল্লাহ, তবুও কালো জাদু দিয়ে এই কাজ করা যায়। আমি দীর্ঘ 40 বছর শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালীর চরম পর্যায়ে গিয়ে সেই পিশাচ জিন গোত্রের গর্ভবতী মহিলা আর বাচ্চারা ছাড়া সকল পিশাচ জিনকে মেরে ফেলি। সকল পিশাচ জিনকে মেরে ফেলায় আশেপাশের অনেক জিন পরি আমাকে ভয় পেত। আমি আমার মেয়ে, মেয়ের জামাই ও আদরের দুটো নাতিকে নিয়ে থাকতাম। আমি আমার নাতিদের অনেক ভালোবাসতাম। আমি যেখানে থাকতাম সেখানে আমাকে দেখে সেখানকার সকল জিনপরীরা ভয় থাকত। কখনো তাদের কি করি, আমি বিষয়টা বুঝেও জিন পরীদের কথায় নিজেকে আলাদা করি। এই প্রাসাদে আমি থাকি, আমার দেখাশোনা ও অনুসারী কিছু জিন আছে। সবার থেকে আলাদা হওয়ার একটা কারণও আছে। বসন্ত বিবির মুখে কথাটা শুনে বললাম, কারণ কি? কি কারণ? আমার কথার জবাবে উনি বললেন, আমি প্রতিশোধ নেবার আগুনে জ্বলছিলাম। রাগে দুঃখে চলে গিয়েছিলাম এক পাপের জগতে। আমি কালো জাদুর চরম পর্যায়ে চলে গেছি। আমি তো একটা মুসলিম পড়ি। আমি প্রতিশোধ নেবার নেশায় কালো জাদুতে পারদর্শী হয়ে উঠি। আমি আল্লাহর কাছে তওবা করছি, উনি যেন আমাকে মাফ করে দেন। আমি কালো জাদু ছেড়ে দেওয়ায় আমার শক্তি কিছুটা কমতে পারে, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। আমি কালো জাদুর মাধ্যমে আর কারো ক্ষতি করব না। নিষাদ, আমি তোমাদের গ্রামে যেতাম না যদি না তোমরা আমার আদরের নাতিদেরকে না মেরে ফেলতে। তোমরা ওদের মেরে ফেলায় আমি তোমার গ্রামের অভিশাপ হয়ে দাঁড়াই। তুমি আমার জীবনের ইতিহাস শুনতে চাইলে তোমাকে অনেকটা বললাম। তুমি আমার এখানে আসছো এই কথা ভুলেও কাউকে বলবা না। আরেকটা কথা, তোমাদের গ্রাম এটা আমাদের পূর্বপুরুষের থাকার জায়গা। আমার মেয়ে ও মেয়ের জামাই এখনো থাকে তোমাদের গ্রামের ভুতুরে বাড়িতে। তুমি বা তোমার গ্রামের কেউ সেই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করো না। আরেকটা কথা শোনো, তুমি ভাবছো তুমি একটু আগেই এখানে আসছো, এমনটা তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি আমার এখানে আসার 1 মাস হয়ে গেছে। তুমি বাড়ি থেকে নিখোঁজ 1 মাস। তুমি বাড়িতে যাওয়ায় তোমার মা, বাবা, গ্রামবাসী নানান কথা জিজ্ঞেস করবে। বলবে তুমি এই 1 মাস কোথায় ছিলে, কিন্তু তুমি ওদের আমার কথা বলবে না। তুমি বলবে শহরে গিয়েছিলা চাকরির খোঁজে। এই বলতে না বলতে হঠাৎ করে আমার অনেক ঘুম আসে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে দেখি আমাদের নদীর ঘাটে একটা নৌকার উপর শুয়ে আছি। আমি নিজেকে নৌকায় দেখে বুঝতে পারি ওরা আমাকে রেখে গেছে। আমি নৌকা থেকে উঠে রওনা করি আমার বাড়ির দিকে।
আমি যখন হেঁটে হেঁটে গ্রামে ফিরছিলাম তখন গ্রামের অনেকেই আমাকে দেখে বলেছিল, কিরে নিশাত, কোথায় গিয়েছিলি? সবাই বলাবলি করছে তুই নাকি হারিয়ে গিয়েছিলি। ওনাদের কথার জবাবে আমি ওদের বলি, আরে না, হারাবো কেন, আসলে আমি শহরে গিয়েছিলাম। এ বলে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা আমাকে দেখে কান্না করতে করতে বললেন, বাবা নিশাত, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা তোকে কত জায়গায় খুঁজেছি, আমি ভেবেছি তুই হারিয়ে গিয়েছিস। মা বাবার কথায় ওনাদের শান্ত করে বললাম, মা বাবা কেঁদো না, আসলে আমি কাউকে কিছু না বলে শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে। এই 1 মাস আমি শহরেই ছিলাম, এই তো এখন ফিরে আসছি। আমার কথায় মা বললেন, আর কোথাও যাবি না তো বাবা? মায়ের কথার জবাবে বললাম, না মা, আর কোথাও যাব না, চিন্তা করো না। মা বাবাকে শান্ত করে ঘরে চলে গেলাম। সেদিন বিকেলে বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হলো। দেখা হতে ওরা বলল, কিরে নিশাত, কই গিয়েছিলি? শুনলাম শহরে গিয়েছিলি। ওদের কথা শুনে বললাম, হ্যাঁ রে ভাই, শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে, চাকরি পাইনি তাই চলে আসলাম। আমার কথা শুনে নাহিদ বলল, তাই বলে আমাদের বলে যাবি না? আমরা কি তোর বন্ধু না? আমাদের কি জানানোর প্রয়োজন মনে করলি না? নাহিদের কথায় ওকে বললাম, দুঃখিত ভাই, তোদের বলে যেতে পারিনি। এসব বাদ দে, তোদের কি খবর বল, তোদের প্রেম কেমন চলছে? জান্নাত বলল, হ্যাঁ চলছে ভালো, এভাবে আর কতদিন প্রেম করবো কে জানে, কবে যে আমাদের বিয়ে হবে। জান্নাতের কথা শুনে হাসতে হাসতে বললাম, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? মুখে যা আসে তাই বলিস। এতই যদি বিয়ে করার শখ থাকে তাহলে বাড়িতে বল। নাহিদ বলল, বলবো বলবো, সময় হলে ঠিকই বলবো। তুই অনেকদিন পর বাড়ি ফিরলি, যা বাড়িতে গিয়ে রেস্ট কর। নাহিদের কথায় ওদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর সেই রাতে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়বো এমন একটা সময় নাহিদ এসে ডাকতে লাগলো, নিশাদ, নিশাদ, দরজা খোল। বন্ধু নাহিদের ডাকে দরজা খুলতে ও বলল, আরে চল, রহিম চাচার বাড়িতে যাব, চল। ওর কথায় অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, কেন রে, এত রাতে রহিম চাচার বাড়িতে কেন? আরে রহিম চাচার ছেলে মুমিনুল আছে না, ওকে নাকি পরি না পেতনি জানি ধরেছে, সেটাকে ছাড়ানোর জন্য কবিরাজ নিয়ে আসছে, চল চল, পরি ছাড়ানো দেখতে যাব, অনেকেই গেছে। নাহিদের জোরাজুরিতে ওর সাথে রওনা করলাম রহিম চাচার বাড়ির দিকে। এমনিতেও জিনভূত ছাড়ানো দেখতে মজা লাগে, যারা দেখছেন তারাই বুঝবেন। আমি ও নাহিদ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রহিম চাচার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম আগে থেকে অনেকেই জড়ো হয়েছে পরি ছাড়ানো দেখার জন্য। সবার মতো আমরাও গিয়ে বসে পড়লাম সবার মাঝে। আমরা সেখানে যাবার কিছুক্ষণ পর কবিরাজ তার কাজ শুরু করলো। কম বয়স্ক একজন কবিরাজ দেখে যুবক লাগছে। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, গ্রামবাসী সবাই শোনো, আমাকে হয়তো কেউ কেউ চেনো, অনেকেই হয়তো বা চিনো না। আমি হলাম জালাল কবিরাজের বড় ছেলে। আমার বাবা অনেক আগেই আমাকে কবিরাজি শিখিয়েছে। আমার বাবা ছাড়াও আমি অনেক তান্ত্রিক বা কবিরাজের কাছে শিক্ষা নিয়েছি। আমার বাবা জালাল কবিরাজ আপনাদের গ্রামের মানুষদের বাঁচাতে এসে বসন্ত বিবির হাতে মারা গেছে। বাবা নেই, আমি আছি। আমি শামসুল কবিরাজ। আমি বাবার থেকেও ভয়ঙ্কর। আমার কাছে জিন পরীরা খেলা মাত্র মুহূর্তেই তাদের বশ বা বন্দি করতে পারি। কথাটা বলে সে জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজ রহিম চাচাকে বললেন, চাচা, আপনার ছেলে কবে আর কখন থেকে অসুস্থ? কবিরাজের কথায় রহিম চাচা বললেন, বেশি দিন না বাবা, 2 দিন থেকে। 2 দিন আগে আমার ছেলেটা রাতের বেলা গিয়েছিল মাছ ধরতে। মাছ তো ঠিকই ধরেছিল, মাছ ধরে বাড়িতে আসার পর কেমন যেন আচরণ করছে, সব সময় রেগে থাকে, আমরা কিছু বললে মারতে আসে। এছাড়াও কোনো কোনো সময় মেয়েদের ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে। এছাড়াও কাঁচা মাছ মাংস চিবিয়ে চিবিয়ে খায়। রহিম চাচার মুখে কথাটা শুনে তার ছেলে মমিনুলকে সামনে বসিয়ে কবিরাজ রুকিয়া করলেন। কবিরাজ মমিনুলের শরীরে সেই পরীটাকে হাজির করালেন। মমিনুলের শরীরে সেই পরীটা হাজির হয়ে চিৎকার করে বলতে লাগলো, কার এত সাহস আমাকে হাজির করে? কথাটা বলতে না বলতে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে কবিরাজ বললেন, গলা নিচে, আস্তে কথা বল। কবিরাজের কথায় মমিনুলের ভিতরে থাকা সেই অবয়বটা বলে, কবিরাজ, আমি হলাম মাছ খেকো পিশাচ। তোমরা যাকে পেতনি বলো, আমি হলাম পেতনি। তুই আমাকে ভয় দেখাস তাই না? আমি এই ছেলেকে ধরেছি, ওকে কোনোভাবে ছাড়বো না। ওর কত বড় সাহস! ও 2 দিন আগে রাতের বেলা নদীতে মাছ ধরছিল। আমি এসে ওর কাছে মাছ খেতে চাওয়ায় ও না করে দিল, আমাকে মাছ দিবে না বলে বাড়িতে চলে আসলো। ওর এমন ব্যবহারে আমি রেগে ওর পিছু নিই আর ওর শরীরে ভর করি। সেই পেতনির কথা শুনে কবিরাজ বলল, কেন, তুই ওর মাছ খেতে চাবি কেন? নদীতে কি তোর বাবা মাছ ছেড়ে দিয়ে গেছে? তোকে একটা কথা বললাম, ওকে ছেড়ে যাবি কিনা বল, হ্যাঁ বা না বল। কবিরাজের কথায় সেই পেতনি বললেন, কবিরাজ, আমি কিন্তু এই গ্রামে থাকি, আমি সব খবর জানি। তোর বাবা জালাল কবিরাজ বেশি সাহস দেখাতে এসে বসন্ত বিবির হাতে মরেছিল না, তোর অবস্থাও কিন্তু এমন হবে। পেতনির এই কথাটা শুনে শামসুল কবিরাজ রেগে তার ব্যাগ থেকে ধুলোর মতো কি জানি বের করে সেটাতে মন্ত্র বলে মমিনুলের শরীরে ছিটিয়ে দিতেই সেই পেতনি চিৎকার করতে লাগলো। প্রচণ্ড চিৎকারে কেঁপে উঠেছিল চারপাশ। সেই পেতনি চিৎকার করতে করতে বলল, মরে গেলাম রে, আমার শরীর জ্বলছে রে, বন্ধ কর, এসব বন্ধ কর, আমি ওকে ছেড়ে চলে যাব, মাফ করে দে আমাকে। কিন্তু সেই পেতনির চিৎকার ও কান্নায় কবিরাজের মন গলল না। কবিরাজ মুহূর্তে সেই পেতনিকে বোতলে বন্দি করলো। পেতনিকে বোতলবন্দি করার পর কবিরাজ সবাইকে দেখালেন। আমিও দেখলাম বোতলের ভিতরে খুবই ছোট্ট কালো কিছু একটা দেখা যাচ্ছে।
কবিরাজ পেতনিকে বোতলবন্দি করে সবাইকে বললেন, ওকে বন্দি করেছি, ও আমার বাবাকে তুলে অপমান করে, এখন ও আমার কাছে বন্দি থাকবে, আমি ওকে দিয়ে আমার কাজ করাবো। রহিম চাচা, আপনার কোনো ভয় নেই, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কথাটা বলে কিছুক্ষণের মধ্যেই কবিরাজ চলে গেল বাড়িতে। উনি চলে যাওয়ার পর আমরাও চলে আসলাম আমাদের বাড়িতে। এই ঘটনার ঠিক 2 দিন পর আমাদের গ্রামের অসহায় এক বৃদ্ধা অনেক অসুস্থ হয়ে যায়। সেই বৃদ্ধার তেমন কেউ না থাকায় আমি ঠিক করি ওনাকে নিয়ে শহরে কোনো হাসপাতালে যাব। কিন্তু একা তো আর একটা অসুস্থ লোককে সাথে করে নিয়ে যাওয়া আসা সম্ভব না। তাই বন্ধু নাহিদকে ডাক দিলাম আর নাহিদকে বললাম, নাহিদ, এই বৃদ্ধ দাদা অসুস্থ, ওনাকে তো চিনিস, জানিস উনি যে কতটা অসহায় সেটাও জানিস। আমি ওনাকে নিয়ে শহরে কোনো হাসপাতালে যাব, তুই আমার সাথে গেলে তো ভালো হতো। আমার কথা নাহিদ এক কথা রাজি হয়ে গেল। নাহিদ রাজি হওয়ায় আমরা দুজন ওই বৃদ্ধ দাদাকে নিয়ে ধরাধরি করে নদীর ঘাটে গিয়ে পৌঁছালাম। নদীর ঘাটে গিয়ে এক নৌকা নিয়ে রওনা করলাম নদীর ওই পারে। বেশ কিছুক্ষণ যাবার পর আমরা পৌঁছে গেলাম নদীর ওই ঘাটে। ওই পারে পৌঁছে নৌকাটা ঘাটে বেঁধে দুজনেই দাদাকে ধরাধরি করে বেশ কিছু দূর হেঁটে গিয়ে গরুর গাড়ি নিলাম। সে সময় বেশিরভাগ মানুষ গরুর গাড়িতে চলাফেরা করত। আমরা একটা গরুর গাড়ি নিয়ে রওনা করি শহরের দিকে। এদিকে দাদা আগের থেকেও বেশি অসুস্থ হয়ে পড়লেন। কি করব, কি বা করার আছে। ওনার এমন অবস্থায় দীর্ঘ 3-4 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কাছের একটা শহরে, আর দাদাকে নিয়ে গেলাম একটা হাসপাতালে। হাসপাতালে যাবার পর ডাক্তার ওনাকে দেখলেন। ওনার অবস্থা খারাপ থাকায় ডাক্তার বললেন, ওনার অবস্থা খুবই খারাপ, অপারেশন করতে হবে। তখন তো এতটা উন্নত চিকিৎসা বা অপারেশন সিস্টেম এগুলো ছিল না। যতটুকু ছিল ততটুকু দিয়ে ডাক্তার কাজ শুরু করলেন। কিন্তু ফলাফলস্বরূপ আমরা পেলাম দাদার মৃত লাশ। দাদার অবস্থা খুব খারাপ হওয়ায় অপারেশন করার সময় উনি মারা যায়। একটা মানুষকে কষ্ট করে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। মনের অজান্তে চোখ বেয়ে পড়ল পানি। মনটা খারাপ করে হাসপাতালের সব কাজ শেষ করে চিন্তা করলাম দাদাকে নিয়ে গ্রামে ফিরব। এদিকে আবার রাতও হয়ে আসছে। রাত নেমে আসায় নাহিদ ও আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। দেখলাম কোনো গরুর গাড়ি বা ভ্যান পাওয়া যায় কিনা, কিন্তু না, রাত নেমে আসায় কোনো গরুর গাড়ি বা ভ্যান কিছুই পেলাম না। উপায় না পেয়ে আবারও ডাক্তারের কাছে গেলাম। ওনার কাছে গিয়ে বললাম, ডাক্তারবাবু, বলছিলাম আপনার খোঁজে কোনো পরিচিত গাড়িয়াল হবে কি? দাদা তো মারা গেছে, ওনার লাশ নিয়ে গ্রামে ফিরতে হবে, বাইরে কোনো গরুর গাড়ি বা ভ্যান কিছুই পাচ্ছি না। আমাদের কথায় ডাক্তারবাবু বললেন, এই রাতের বেলা এসব কিছু পাবে না বাপু, তোমরা যেহেতু গাড়িটা পাচ্ছ না, একটা কাজ করো, আমাদের হাসপাতালের পেছনে একটা ভ্যান রাখা আছে, এটা লাশ টানার কাজে ব্যবহৃত হয়, তোমরা ওই ভ্যানে করে ওনার লাশ নিয়ে যেতে পারো, কিন্তু বাবা কাল দিনের বেলা ভ্যানটা আবার দিয়ে যেতে হবে। ডাক্তারবাবুর কথায় রাজি হলাম। কি আর করার, রাতের বেলা কিছু না পেলে এটাই করতে হবে। কথা মতো হাসপাতালের পেছন থেকে সে ভ্যানটা নিয়ে এসে দাদার লাশ সেখানে তুলে রওনা করলাম বাড়ির দিকে। এই ভ্যান নিয়ে হেঁটে হেঁটে আমাদের নদীর ঘাটের দিকে যেতে যেতে 2-3 ঘন্টা তো লাগবে। এতে কিছু করার নেই, যেতে তো হবেই। এই ভেবে নাহিদকে বললাম, এই নাহিদ, আমি ভ্যানের সামনে থেকে টানছি, তুই পেছন থেকে ধাক্কা দে, পরে আবার আমি পেছনে দিয়ে ধাক্কা দেব, তুই সামনে এসে টানবি। কথা মতো 2 বন্ধু ভ্যানে করে দাদার লাশ নিয়ে হেঁটে চলেছি। রাত তখন 11টা কি 12টা হবে। সেই সময় রাত 11টা-12টা মানে অনেক রাত। দুজন হাঁটছি আর গল্প করছি। রাস্তা ফাঁকা, একটা মানুষও নেই। আশেপাশে জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। নাহিদ ও আমি হেঁটে চলেছি। এমন অবস্থায় পেছন থেকে নাহিদ অবাক করা একটা কথা বলল, যেটা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। নাহিদ বলল, নিশাদ দাঁড়া দাঁড়া। ওর কথায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো? আমার কথার জবাবে ও ভ্যানে থাকা লাশটার দিকে তাকিয়ে বলল, নিশাদ, আমার মনে হলো লাশটা নড়ল, নড়াচড়া করলো। ওর এমন অদ্ভুত কথা শুনে ওকে বললাম, পাগল হলি, লাশ কখনো নড়ে নাকি? নাহিদ বলল, আমি 2-3 বার খেয়াল করলাম, দেখলাম নড়াচড়া করছিল। নাহিদের কথায় একটু সন্দেহ হলো, তাই ভ্যানে থাকা দাদার লাশের ওপর থেকে চাদরটা সরিয়ে দেখলাম, না, উনি তো ঠিকই আছে, বেঁচে আছে কিনা এইভাবে নিঃশ্বাসও চেক করলাম, কিন্তু না, নিঃশ্বাস চলছে না। ওনার এই অবস্থা দেখে আবারও চাদর দিয়ে ঢেকে নাহিদকে বললাম, দেখলি তো, উনি মৃত লাশ, নড়াচড়া করবে কিভাবে বল? এসব তোর মনের ভুল। এই ভেবে আবার হাঁটতে লাগলাম। এইভাবে বেশ কিছু দূর যাবার পর সামনে একটা শ্মশান ঘাট পড়ে। সে শ্মশান ঘাটটা অতিক্রম করে একটু এগোতেই পেছন থেকে নাহিদ ভয়ে ভয়ে বলতে লাগলো, নিশাদ, পেছনে একবার তাকা। ওর পিছনে তাকাতেই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আমি দেখলাম ভ্যানের উপর রাখা দাদার লাশটা ভেসে উঠছে। এটা কি করে সম্ভব? দাদার লাশটা উঠে বসায় নাহিদ সেটা দেখে থরথর করে কাঁপছে। এটা দেখে নাহিদ আমার কাছে এসে আমার হাত শক্ত করে চেপে ধরল। আশেপাশে কোনো বাড়িও দেখছি না। আমরা যে চিৎকার দিব সেটাও পারছি না। শরীরে মনে হয় কোনো শক্তি নেই। আমরা দুজন থরথর করে কাঁপছি। এমন অবস্থায় হঠাৎ অন্ধকারের মধ্যে আকাশ থেকে আস্তে আস্তে নেমে আসলো কালো কুঁচকুচে দুটো অবয়ব। সেই অবয়ব দুটোর চোখ লাইটের মতো জ্বলজ্বল করছিল। সেই অবয়ব দুটো ওপর থেকে নিচে নেমে দাদার লাশের দিকে তাকিয়ে বললেন, মানব জাতি
কতদিন মানুষের মাংস খায় না, এই বলে ভ্যানে শুয়ে থাকা দাদার লাশটা বের করে তার হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে আমাদের জ্ঞান হারানোর অবস্থা। চোখের সামনে এরকম দৃশ্য দেখে নাহিদ ও আমি প্রচণ্ড জোরে চিৎকার দিলাম একটা। আমাদের চিৎকারে সেই অবয়ব দুটো আমাদের দিকে ভয়ঙ্করভাবে ঘুরে তাকালো। এদিকে ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে একটা আলোর মতো ছুটে আসলো সেই ভয়ঙ্কর অবয়ব দুটোর দিকে। আমরা সেই আলোতে এক ঝলক দেখলাম একটা মেয়ের অবয়বের মতো আসলো, যার শরীর থেকে লাইটের মতো আলো বের হচ্ছে। সেই মেয়ের অবয়বটা এসে কালো কুচকুচে ভয়ঙ্কর অবয়ব দুটোকে সেখান থেকে মেরে তাড়িয়ে দিল। সেই অবয়ব দুটো চলে যাওয়ার পর এই মেয়ের অবয়বটা আমাদের দিকে তাকিয়ে বললেন, ওঠো, তোমাদের আর ভয় নেই। দুটো পিশাচ জিন তোমাদের পিছে লেগেছিল, এখন আর কোনো ভয় নেই। তোমাদের দাদার লাশ নিয়ে সোজা চলে যাও গ্রামে। কথাটা বলে সেই নারী অবয়বটা বাতাসে মিলিয়ে গেল। সেই অবয়বটা বাতাসে মিলিয়ে যাওয়ার পর আমরা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দাদার লাশ নিয়ে পেছনে না তাকিয়ে দ্রুত চলতে লাগলাম গ্রামের দিকে। এইভাবে বেশ কিছুক্ষণ পর আমরা নদীর ঘাটে এসে পৌঁছালাম। নদীর ঘাটে এসে দেখলাম সেখানে কোনো মাঝি নেই। এত রাত করে কেই বা থাকবে? কোনো মাঝি নেই, কিন্তু নৌকা আছে। হাসপাতাল থেকে নিয়ে আসা ভ্যানটা এক জায়গায় রেখে দাদার লাশ নৌকায় তুলে রওনা করলাম আমাদের ঘাটের দিকে। নাহিদ ও আমি নৌকা বাইতে বাইতে চলে আসলাম আমাদের ঘাটের দিকে। আমাদের ঘাটে এসে নৌকা ঘাটে বেঁধে নাহিদ ও আমি দাদার লাশটা কাঁধে তুলে রওনা করলাম বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর দাদার লাশ দেখে তো তার পরিবারের দু একজন ও পাড়া প্রতিবেশী কান্না শুরু করে দিল। মুহূর্তে রাতের বেলা সেখানে জড়ো হলো গ্রামের অনেক মানুষ। সবাই জড়ো হয়, আমরা সবাইকে সবটা খুলে বললাম। আমাদের কথা শুনে সবাই বিষয়টা মেনে নিলেন, কারণ ডাক্তার তো আর ইচ্ছে করে মারেনি দাদাকে, বাঁচানোর তো অনেক চেষ্টা করেছে। গভীর রাত, ফজরের আজান হবে 2-1 ঘন্টার মধ্যে, তাই আশেপাশের মুরব্বীরা ঠিক করলেন সকাল হতেই ওনার লাশটা জানাজা করে কবর দেয়া হবে। কথা মতো তাই করা হলো। সকাল হতেই গ্রামের সবাই মিলে ওনাকে জানাজা করে কবর দেয়া হলো। কবর দেওয়া শেষে আমরা সবাই চলে গেলাম বাড়িতে। গত রাতে ঘুমাতে পারিনি, তাই বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসছিল। ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম দুপুর হয়ে গেছে। আর তখনই হঠাৎ মনে পড়ল, আরে হাসপাতাল থেকে নিয়ে আসা ভ্যান গাড়িটা তো নদীর ওই পারে গাছের সাথে বেঁধে রাখা আছে, ওটাকে তো হাসপাতালে ফেরত দিয়ে আসতে হবে। এইভাবে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রওনা করলাম নদীর ঘাটের দিকে। নদীর দিকে গিয়ে নৌকা করে পার হলাম ওই পারে। ওই পারে গিয়ে দেখলাম না, ভ্যানটা ঠিকই গাছের সাথে বাঁধা আছে। আমি ভ্যানের কাছে গিয়ে সেটা নিয়ে রওনা করলাম হাসপাতালের দিকে। গতরাতে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেই ভয় এখনো কাটেনি। সন্ধ্যা হবার আগে গ্রামে ফিরতে হবে, এই ভেবে দ্রুত চলতে লাগলাম হাসপাতালের দিকে। ভ্যান নিয়ে হাসপাতালে যেতে যেতে তা প্রায় বিকেল গড়িয়ে যায়। আমি হাসপাতালে গিয়ে ওনাদের ভ্যানটা বুঝিয়ে দিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। গত রাতে তাও নাহিদ আমার সাথে ছিল, আজ ও তাও নেই, আমি একা। গত রাতের পিশাচগুলো যদি আবারও কিছু করে, আমার কোনো ক্ষতি করে, এই ভেবে হাঁটা ছেড়ে দৌড়াতে লাগলাম, কারণ বেশি রাত হবার আগে আমাদের নদীর ঘাটে পৌঁছাতে, তারপর আশা করি কোনো সমস্যা হবে না। এইভাবে দৌড়াচ্ছি, হঠাৎ আমার পেছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠল, এই শোনো, দৌড়াচ্ছ কেন? শোনো, পিছনে তাকাও। পেছন থেকে মিষ্টি কণ্ঠটা শুনে পেছনে ঘুরে তাকালাম। পেছনে তাকাতে দেখলাম খুব সুন্দর একটা মেয়ে। মেয়ে বললে ভুল হবে, কারণ ওনার হাইট, চেহারা দেখে মনে হচ্ছে না উনি সাধারণ কেউ। ওনার দিকে তাকাতে আমার কেমন জানি মনে হলো আমি ওনাকে আগেও দেখেছি। আমি ওনার দিকে তাকাতে উনি বলল, এভাবে দৌড়াচ্ছ কেন? অন্ধকারের মধ্যে পড়ে যাবে তো। ওনার কথা শুনে বললাম, আপনি কে? আমাকে কি আপনি চেনেন? আমার কথা জবাবে উনি বললেন, হ্যাঁ চিনি তো, চিনব না কেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই বলে উনি আমার সাথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে আমাকে বললেন, আমাকে দেখে কি চেনা চেনা লাগে? হ্যাঁ লাগে তো, মনে মনে এটাই বলছিলাম, আমি আপনাকে কোথায় যেন দেখেছি। কোথায় যেন দেখেছি বলুন তো? আমার কথায় উনি বললেন, তোমার মনে আছে গতরাতে 2জন পিশাচ জিনের হাত থেকে একটা নারী অবয়ব এসে তোমাদেরকে বাঁচিয়েছিল? আমি সেই, আমি একটা পরী। কি, আপনি পরী? হ্যাঁ, আমি একটা পরী। কাল আমি তোমাদের বাঁচিয়েছিলাম, তাই আমাকে চেনা চেনা লাগে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে যাই। না না, সেটার দরকার নেই, আপনি এখানেই থাকুন, আমি যেভাবে হোক বাড়িতে ফিরব। কেন, আমি তোমার সাথে গেলে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, একবার পরিভেবে একজনকে নৌকা পার করে গ্রামে নিয়ে গেছি। তারপর যা ঘটলো সেটা কখনো ভুলতে পারবো না। কি ঘটেছে আমি তো জানি না। আমি কাল দেখলাম তোমাদের সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তাই সাহায্য করেছি। আজ তোমাকে একা পেলাম তাই কথা বলছি। এতে এমন করছো কেন? কারণ আমি পরিভেবে একজনের কাছ থেকে ধোঁকা খেয়েছি। আমার কাছ থেকে ধোঁকা খাবে না, চলো তোমাকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিই। না না, আমি একাই যেতে পারবো। ওই তো আমার নদীর ঘাট এসে গেছে। কথাটা বলে সোজা এসে নৌকায় উঠে বসলাম। নৌকায় বসার পর পেছনে ঘুরে দেখলাম পরীও এগিয়ে আসছে আমার দিকে। এই দেখে পরীকে বললাম, এই না না, একদম নৌকায় উঠবো না, আমি তোমাকে নদী পার করব না।
আমার কথায় পড়ি হা হা করে হাসতে হাসতে বলল, আমি কি মানুষ যে নৌকা করে নদী পার করতে হবে? আমি বাতাসে মিশে চলাফেরা করি, আমি এমনিতেই চলে যাব। তাহলে বসন্ত বিবি নামে একজনকে আমি নৌকা করে পার করলাম কেন? উনি কি একাই যেতে পারতো না? না, কারণ কিছু বাধা থাকার কারণে সব সময় সবটা পারি না। উনি হয়তো প্রতিশোধ নিতে ঢুকেছে তোমাদের গ্রামে। তুমি ওনাকে নৌকা করে পার করেছ, মানে আমন্ত্রণ দিয়ে নিয়ে গেছ। সেক্ষেত্রে জিনপরীরা মানুষের সাহায্যে নদী পার হয়, অন্য সময় না। তুমি যাও, আমি এমনিতে চলে যাচ্ছি। পরীর কথা শুনে নৌকা নিয়ে চলে গেলাম আমার গ্রামের ঘাটের দিকে। আমি ঘাটে গিয়ে দেখলাম পরী আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। পরীকে দেখে আমি নৌকা থেকে নামলাম। আমি বললাম, আপনি আমার পেছন ছাড়েননি তাহলে? আমার কথা জবাবে পরী বলল, রাতের বেলা একা একা ফিরছ বলেই তোমাকে সাহায্য করছি, চলো বাড়ি পর্যন্ত এগিয়ে দিই। না থাক, সেটা দরকার হবে না, আমি একাই যেতে পারবো। আপনি দয়া করে গ্রামে প্রবেশ করবেন না। পরী ভেবে বসন্ত বিবিকে গ্রামে নিয়ে এসে ঝামেলায় পড়েছিলাম। এখন আপনি যে কি সেটা কে জানে। আরে আমি ভয়ানক কেউ না, আমি আসলে একটা সাধারণ পরী, তুমি ভয় পেও না তো। পরীর কথায় আর কথা না বাড়িয়ে আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এদিকে পরীও আমার সাথে সাথে আস্তে আস্তে বলল, তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। সুন্দর বলেই তো সমস্যা। আচ্ছা, আমি বাড়িতে চলে আসছি, আপনি চলে যান। এই বলে পেছনে তাকাতে দেখলাম পরী নেই। পরী হঠাৎ কোথায় মিলে গেল, এই ভাবতে ভাবতে বাড়িতে গিয়ে মাকে ডাক দিলাম। আমার ডাকে মা বেরিয়ে বললেন, নিশাদ আসছিস? তোর জন্য চিন্তা হচ্ছিল বাবা, তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথা মতো হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর ঘুমাবো এমন একটা অবস্থায় সেই পরীটা আবার আমার কাছে আসলো। ওই পরীকে দেখে বললাম, আরে আরে, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন, আমার কাছে আবার আসছেন কেন? হ্যাঁ, আমার কথায় পরী বলল, কেন আসতে মানা বুঝি? আচ্ছা, তোমার এত ভয় কেন জিন পরীদেরকে নিয়ে? পরী কথা শুনে আমি বললাম, আমি একবার ধোকা খেয়েছি, বারবার খেতে চাই না। পরীর রূপে গ্রামে আসছিল বসন্ত বিবি। আচ্ছা, এক মিনিট, আপনি আবার বসন্ত বিবি নন তো? আরে না, কি বলো, আমি বসন্ত বিবি হতে যাব কেন? আমি পরী। এখন আর কাউকে বিশ্বাস হয় না, তুমি চলে যাও, আমি ঘুমাবো। আমার কথায় পরী বলল, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো তোমার কাছে। কথাটা বলেই চলে গেল পরী। এই ঘটনার পরের দিন রাতের বেলা আমাদের গ্রামে শুরু হয় এক নতুন আতঙ্ক, নতুন একটা ভয়ঙ্কর ঘটনা। পরের দিন রাতের বেলা গ্রামে একজনের বাড়ি থেকে চিৎকার ও কান্নার আওয়াজ পেয়ে আমরা সকলেই ছুটে যাই তার বাড়িতে। সেখানে যাবার পর জানতে পারলাম তাদের 5-6 মাসি বাচ্চাটা হঠাৎ করে হারিয়ে গেছে। ওনারা বাচ্চাটা নিয়ে ঘুমিয়েছিল, হঠাৎ জেগে দেখেন পাশে বাচ্চাটা নেই। এত ছোট বাচ্চা কোথায় যাবে? বড় বাচ্চা হলেও তো না হয় কথা থাকতো। এখানে আরেকটা অবাক করা বিষয় শুনে সবাই চমকে যায়। এই যে বাচ্চাটা হারিয়েছে, ভেতর থেকে দরজা ঠিকই লাগানো ছিল। এটা কিভাবে সম্ভব? কেউ বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেলে তো দরজা খুলে নিয়ে যাবে, দরজা তো ভেতর থেকে লাগানো, তাহলে বাচ্চাটা গেল কোথায়? এমন অবাক করা ঘটনা গ্রামে এই প্রথম ঘটল। এরকম ঘটনা না আগে কেউ শুনেছে না কেউ দেখেছে। এদিকে বাচ্চা হারিয়ে ওর মা বাবা বাড়ির লোকজন তো কান্না করতে লাগলো। এমন অবস্থায় সেখানে উপস্থিত গ্রামের সবাই চিন্তা করলেন বাচ্চাটাকে খুঁজতে বের হবে। কথা মতো তাই করা হলো। কয়েকটা দল হয়ে আমরা খুঁজতে বের হলাম গ্রামের এক এক দিকে। সে সময় তো লাইটের এতটা প্রচলন ছিল না, তাই হারিকেন নিয়ে যে যেদিকে পেরেছে বাচ্চাটিকে খুঁজছে। এভাবে বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। বাচ্চাটিকে কোথাও না পেয়ে সবাই ব্যর্থ হয়ে ফিরে আসলেন আবারও সেই বাড়িতে। এসে সেখানে দেখেন অনেকে বাড়িতে চলে গেল, কেউ বা অপেক্ষা করতে লাগলেন সকাল হবার জন্য। এত ছোট একটা বাচ্চা হঠাৎ করে কোথাও উধাও হয়ে যাবে? যাই হোক, সকাল পর্যন্ত অপেক্ষা করা হলো। দিনের আলো ফুটতে আবারও সবাই খুঁজতে বের হলেন যে যেদিকে পারছে। সকালবেলা সবাই খোঁজার সময় একজন চিৎকার দিয়ে জানান বাচ্চাটিকে পাওয়া গেছে, ও পড়ে আছে নদীর পাড়ে। কিন্তু বাচ্চাটার মাথা নেই, মাথাবিহীন শরীরটা পড়ে আছে নদীর পাড়ে। ছোট্ট একটা বাচ্চা মাথা ছাড়া শরীরটা পড়ে আছে নদীর পাড়ে, এরকম ঘটনায় কে ঠিক থাকতে পারে বলেন? গ্রামের সবার মাঝে পড়ে গেল কান্নার রোল। সবাই কান্না করতে লাগলো। বাচ্চাটিকে কে মারল সেটা জানা গেল না। বাচ্চাটির লাশ বাড়িতে নিয়ে এসে কিছুক্ষণ পর জানাজা করে মাটি দেওয়া হলো। এই ঘটনার ঠিক 2 দিন পর গ্রামে ঠিক আবারও একই রকম একটা ঘটনা ঘটল। আরেকটা বাচ্চা নিখোঁজ হলো এক রাতে। আগের বাচ্চাটার মতো এই বাচ্চাটাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর পরের দিন এই বাচ্চাটারও মাথাবিহীন লাশ খুঁজে পাওয়া যায়। গ্রামে আবার কি শুরু হলো? বাচ্চাদের প্রতি কার শত্রুতা থাকতে পারে? কেই বা বাচ্চাদের রাতের অন্ধকারে নিয়ে গিয়ে মাথা কেটে নেয়? পরপর 2টো বাচ্চার এমন অবস্থা দেখে গ্রামের সবাই নড়েচড়ে বসে। যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে তারা খুব ভয় ও সাবধানে থাকতে শুরু করে। এদিকে গ্রামের কজন ঠিক করলেন জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজকে ডাকতে। বিষয়টা যদি জিন পরি রিলেটেড হয় তাহলে ও বলতে পারবে। কথা মতো তাই করা হলো। শামসুল কবিরাজকে নিয়ে আসা হলো গ্রামে। কবিরাজকে নিয়ে এসে সবাই ঘটনা খুলে বলল। কবিরাজকে বলা হলো 2টো বাচ্চা রাত করে নিখোঁজ হয়েছে, তার পরের দিন তাদের মাথাবিহীন শরীর পাওয়া গেছে। সবার কথায় কবিরাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়ল। মন্ত্র পড়ে কবিরাজ বললেন, কই, আমি তো তেমন কিছু দেখছি না, তবুও আমি আরো ভালো করে দেখব, আমার সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ নিব। বিষয়টা তো এমনও হতে পারে যে বাচ্চা দুটোকে কোনো ছেলে ধরা নিয়ে গেছে।
আমি আজ রাতে সব খবর নিয়ে কালকে আপনাদেরকে জানাবো। আমার যতদূর করার সব করব। আশা করি এই সমস্যা আর হবে না। কথাটা বলে কবিরাজ গ্রাম থেকে চলে গেলেন। এদিকে কবিরাজ চলে যাবার পর সেই রাতে ওই পরীটা আমার কাছে আসে। পরী আমার কাছে এসে বলে, কি ব্যাপার, গ্রামে কবিরাজ আসছে কেন? কোনো সমস্যা কি? পরীর কথা আমি বললাম, সমস্যাই তো, পরপর 2টো বাচ্চা হারালো গ্রামের মানুষের, আর যেন কোনো বাচ্চা হারাতে না হয় তাই কবিরাজ নিয়ে আসছি। পরী বলল, অন্য কোনো সমস্যা তো হতে পারে, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি, এই যে কবিরাজ, ও কিন্তু ভালো লোক না। ও কালো জাদুতে পারদর্শী। ও গ্রামে আসছে বলে আমি গ্রাম ছেড়ে পালিয়েছি। না পালালে ও আবার আমাকেই বন্দি করত। ও বেশি সুবিধার মানুষ না, আগেই বললাম। পরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, তুমি যে ভালো তার কি গ্যারান্টি আছে? তুমি পরী না ডাইনি সেটা আমি কিভাবে বুঝবো? বসন্ত বিবিও পরীরূপে আমার কাছে আসতো। আমি বুঝতেই পারিনি আমি যার সাথে কথা বলি সেই বসন্ত বিবি। আপনিও যে ওর মতো হবেন না সেটা কি নিশ্চয়তা আছে বলেন? তার থেকে এটাই ভালো হবে আপনি আমার কাছে আর আসবেন না। আপনি গ্রাম ছেড়ে চলে যান। আপনি গ্রামে আসার পর থেকে 2টো বাচ্চা হারিয়ে গেল। পরী বলল, তা এই কারণে তুমি আমাকে দোষারোপ করবা? এগুলো কি আমি করেছি নাকি? তুমি যদি এসব না করো তাহলে কে করেছে সেটা বলো, তার খোঁজ আমাকে দাও। আমি এসব বিষয়ে কোনো খোঁজ নিইনি, কিন্তু তুমি আমাকে দোষারোপ করায় আমি সত্যিটা জেনে তোমাকে জানাবো। কথাটা বলে চলে গেল পরী। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। এই কয়দিনে গ্রামের কোনো বাচ্চা নিখোঁজ হয়নি। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সবকিছু স্বাভাবিক হবার কিছুদিন পর গ্রামে ঘটল আরেকটা অবাক করা ঘটনা। গ্রামের একটা ছেলে বিয়ে করেছে। ওর বিয়ের রাত ঠিক 2টো কি 3টা হবে, এরকম একটা সময়ে সেই নতুন বউ হারিয়ে যায়। এটা কেমন কথা? রাতের বেলা সেই ছেলেটার চিৎকারে সবাই ওনাদের বাড়িতে গেলাম। সেখানে যাবার পর সেই ছেলেটা, মানে যার বউ হারিয়েছে, সে ওই ছেলেটা বলল, আমরা দুজনেই ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখি আমার নতুন বউ পাশে নেই। ওর মুখে কথাগুলো শুনে কেউ কেউ আবার বলে, আচ্ছা, নতুন বউয়ের হয়তো কারোর সাথে সম্পর্ক ছিল, হয়তো তার সাথে পালিয়ে গেছে। অনেকের কথা শুনে সেই ছেলেটা বলে, না, এরকম কিছু না। যদি এরকম হতো, যদি বউ আমার কারোর সাথে পালাতোই, তাহলে দরজা খুলে পালাতো। কিন্তু আমার বউ নিখোঁজ হবার পরও আমি দেখলাম দরজা ভিতর থেকে লাগানো। দরজা লাগানো, কিন্তু আমার বউ হারিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? ছেলেটার কথায় সবাই বলতে শুরু করলেন, আমরা খুঁজে দেখি, যদি মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সে বেশি দূর যেতে পারেনি, আমরা ওকে ধরে ফেলব। কথা মতো যে যেদিকে পারছে খুঁজতে বের হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। নতুন বউকে খুঁজে পাওয়া গেল না কোথাও। কি যে শুরু হলো! কয়দিন আগে 2টো বাচ্চা হারালো, আজ আবার বিয়ে করা নতুন বউ হারালো। এগুলো নর্মাল নাকি প্যারানর্মাল কিছুই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি, যা ঘটছে ভয়ঙ্কর কিছু ঘটছে। রাতের বেলা তো নতুন বউকে খুঁজে পাওয়া গেল না, নতুন বউকে পাওয়া গেল সকালবেলা, তাও আবার মৃত অবস্থায়। এখানেও ওই একই ঘটনা ঘটানো হয়েছে। আগের বাচ্চা দুটোর মতো ওর মাথা কেটে নেওয়া হয়েছে। এমন ঘটনায় তো গ্রামে হইচই পড়ে গেল। কি শুরু হলো এসব? না, আর চুপ করে থাকা যায় না। কয়েকজন চলে গেলেন পাশের শহরে পুলিশকে খবর দিতে। পুলিশকে খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর পুলিশ গ্রামে আসলেন। পুলিশ গ্রামে এসে লাশের তদন্ত নিয়ে সবার মুখে পুরো ঘটনা শুনলেন। কিন্তু সমস্যার বিষয় হলো, না কেউ কাউকে দেখেছে, না কেউ জানে বাচ্চা দুটো নতুন বউকে কে মেরেছে। সমস্ত তদন্ত করার শেষে পুলিশ আবারও চলে যায়। পুলিশ এসে কিছু করতে না পারায় গ্রামের সবার মাঝে আরো ভয়ের মাত্রা বেড়ে গেল। এখানে যে আসল ঘটনাটা কি সেটা কেউই বুঝতে পারছে না। গ্রামে 3জন মারা গেছে, আর যেন এভাবে কাউকে মরতে না হয় সেজন্য গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়ে ঠিক করলেন, রাত হলে পুরুষ সদস্যরা গ্রাম পাহারা দিবে। কয়েকজন এক রাত পাহারা দিবে, আবার পরের রাত অন্য কয়েকজন পাহারা দিবে। এভাবে চলতে থাকবে। তো কথা মতো সেটাই ঠিক করা হয়। আমরা কথা মতো যুবকরা আগে পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি নেই। আমরা দুজন করে ভাগ হয়ে লাঠি ও হারিকেন এক এক দল এক এক দিয়ে ছড়িয়ে পড়ি আর পাহারা দিতে থাকি। আমি ও নাহিদ ছিলাম একে অন্যের সাথে। অন্যদের মতো আমরা দুজনও পাহারা দিচ্ছি। গ্রাম পাহারা দেওয়ার সময় একসময় বন্ধু নাহিদ বলল, এই নিশাদ, গ্রামে কি শুরু হলো বলতো? শুরুতে বাচ্চারা নিখোঁজ হতে শুরু করলো, এখন আবার বিয়ে করা নতুন বউ। নতুন বউ হারানোর জন্য তো ভয়ে আছি, কারণ জান্নাতও আমার বিয়ে করার কথা চলছে। কিছুদিনের মধ্যে যদি বিয়ে হয় তখন কি হবে? নাহিদের কথাটা শুনে ওকে বললাম, সত্যি কি তোদের বিয়ের কথা চলে? বাড়িতে কি বলেছিস জান্নাত? তুই ও একে অপরকে ভালোবাসিস? নাহিদ বলল, বলিনি, জেনে গেছে বলেই তো বিয়ের কথা চলছে, সবাই রাজি হয়ে গেছে। বন্ধু নাহিদ ও আমি পাহারা দিচ্ছি আর গল্প করছি। এইভাবে কেটে গেল রাতটা। সে রাতে আমরা দুজন ও বাকিরা কেউ কিছু দেখতে পাইনি। সে রাতে কিছু ঘটেওনি। এভাবে এক এক করে 7টা রাত পাহারা দিই। এই 7টাতে কিছুই ঘটেনি। কিছু না ঘটায় সবাই ভাবে আর মনে হয় সমস্যা হবে না, সবাই পাহারা দেওয়া বন্ধ করে দেয়। পাহারা দেওয়া বন্ধ করার 2 দিন পর ঠিক আবারও একটা বাচ্চা নিখোঁজ হয়ে যায়। এটা কি হলো?
পরপর 7 রাত পাহারা দেওয়া হলো, তখন কোনো সমস্যা হলো না। আর পাহারা দেওয়া বন্ধ করায় আবারও একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেল। এতে কি গ্রামের কারো হাত আছে? এই ভেবে পরের দিন আবারও শামসুল কবিরাজকে নিয়ে গ্রামে আসা হলো। কবিরাজকে নিয়ে এসে বলা হলো, কবিরাজ তুমি কি কিছু জানতে পারলে? এভাবে আর কতদিন? বাড়ির সব থেকে আদরের সদস্য হলো বাচ্চারা, আর সে বাচ্চারা যদি এভাবে হারিয়ে যায় আর পরের দিন সকালে তাদের মাথাবিহীন লাশ পাওয়া যায়, তাহলে কেমন লাগে বলতে পারো? তুমি আজকে ভালো করে খোঁজ নিয়ে দেখো গ্রামে অশুভ কোনো আত্মা উপস্থিত আছে কিনা, যে অদৃশ্যভাবে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। সবার কথায় কবিরাজ পুরো গ্রাম ঘুরে সবাইকে অবাক করা একটা কথা বললেন। কবিরাজ বললেন, গ্রামে একটা পেতনির আবির্ভাব হয়েছে, আর সেই পেতনি আমাদেরই গ্রামের একটা ছেলের সাথে আসছে। সেই পেতনি সে ছেলেটার সাথে কথাও বলে, ওর কাছে যায় আসে। কবিরাজের কথায় সবাই জানতে চাইলেন কে কে সে বলেন। সবার কথায় কবিরাজ সরাসরি সবাইকে আমার নাম বলে দিলেন। এদিকে কবিরাজ আমার নাম বলায় আমি অবাক। আমার কাছে যে পরী আসে ও তাহলে একটা পেতনি? ওই পেতনি কি তাহলে গ্রামের বাচ্চা ও নতুন বউকে অদৃশ্যভাবে নিয়ে গিয়ে মেরে ফেলছে? কবিরাজের কথায় সবাই আমার দিকে তাকিয়ে বললেন, কি নিশাত, কবিরাজ যা বলল তা কি সত্যি? তোমার কাছে কি ওই পেতনি আসে? সবার কথা আমি বললাম, না মানে কি মানে করছো? সত্যি করে বলো, তোমার কাছে কি ওই পেতনি আসে? আসলে আমি জানি না ও পেতনি নাকি পরী। ও তো আমাকে বলেছে ও একটা পরী, আর আমি তো আমার কাছে ওকে আসতে নিষেধ করেছি, তবুও আসছে। এতে আমার কি দোষ? আমার কথায় সবাই আমার উপর রেগে বলল, চুপ করো, তুমি সব নষ্টের গোড়া, তুমি সব সময় সর্বনাশ নিয়ে আসো। এর আগে বসন্ত বিবিকে নিয়ে আসছো তুমি, এখন আবার কোনো না কোনো পেতনিকে নিয়ে আসছো। কবিরাজ দেখো না তুমি কোনো ব্যবস্থা করতে পারো কিনা। সবার কথায় কবিরাজ বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, ওই পেতনি এখন আমার সীমানার বাহিরে। ও আবার এই গ্রামে আসলে ওকে বন্দি করব। গ্রামের আর কারো কোনো ক্ষতি হতে দেব না আমি। কবিরাজের কথায় গ্রামবাসীরা আমাকে উদ্দেশ্য করে বলল, আজকের পর গ্রামে আর কারো ক্ষতি হলে, কোনো বাচ্চা নিখোঁজ হলে তোমাকে ধরা হবে, তোমার পরিবারকে চিরদিনের জন্য গ্রাম থেকে বিতাড়িত করা হবে। গ্রামের সবার কথায় আমি কোনো উত্তর দিতে পারিনি, চুপ করে বসেছিলাম। এদিকে কবিরাজ সবাইকে পেতনির ব্যাপারে বলে চলে গেল। কবিরাজ চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর বাবা আমাকে বললেন, নিশাদ, গ্রামের মানুষ কি বলছে এসব? তোর জন্য আমাকেও অনেক কথা শুনতে হয়েছে। তোর কাছে কোনো পরী বা পেতনি আসে, এই কথাটা আগে কেন বলিসনি? বাবার কথার জবাবে আমি বললাম, আসলে বাবা, আমি তোকে বলিনি আমার কাছে আসতে। ওই পরী বা পেতনির জন্য আমাকে সবাই ভুল বুঝতেছে। তুই চুপ কর, আজকের পর তোর ওপর আমার নজর থাকবে। রাত হলে আজকের পর বাইরে বের হওয়া বন্ধ। কথাটা বলে চলে গেলেন বাবা। আমি মন খারাপ করে বসে রইলাম নিজের ঘরে। মনে মনে অনেক রাগ হচ্ছিল। ওই পরী মানে পেতনির ওপর, ওর জন্য সবাই আজ আমাকে এত কথা শোনাচ্ছে, ওর জন্য সবাই ভুল বুঝছে আমাকে। ও আমার সামনে আর কখনো আসলে ওকে মেরেই ফেলবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পর আমি বাড়ি থেকে তেমন একটা বের হই না। আমি বাড়ি থেকে তেমন একটা বের না হওয়ায় 2 দিন পর বন্ধু নাহিদ আমার বাড়িতে আসলো। নাহিদকে দেখে বললাম, কিরে নাহিদ, কেমন আছিস? হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তুই ইদানিং কোথাও যাস না কেন? তোর সাথে তো 2-3 দিন ধরে দেখাই হয় না। গ্রামের সবাই তোর নামে এসব কি বলছে? তোর কাছে নাকি পেতনি আসে? আরে আমি কি জানি নাকি ও একটা পেতনি? ও আমাকে বলতো ও নাকি একটা পরী। আর ওকে জানিস, মনে আছে তুই আর আমি হাসপাতাল থেকে দাদার লাশ নিয়ে আসার সময় 2টো পিশাচ জিন পিছনে লেগেছিল, আর তখন যে নারী রূপে একটা অবয়ব আমাদের বাঁচিয়েছিল, ও সেদিনের পর থেকে আমার কাছে আসতো, একটু একটু কথা বলতো, আমাকে বলতো সে একটা পরী। কিন্তু কে জানবে বল, ও পরী রূপে গ্রামের এত বড় সর্বনাশ করবে, গ্রামের বাচ্চা ও নতুন বউকে মেরে ফেলবে। এখানে তো তোর দোষ নেই, সবাই তোকে ভুল বুঝছে। তা যাই হোক, তোকে যেটা বলতে আসলাম, আমার আর জান্নাতের তো বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে। নাহিদের কথায় আমি হাসি ভরা মুখ নিয়ে বললাম, তাই নাকি? এ তো বেশ খুশির খবর। দুজন দুজনকে পছন্দ করিস, ভালোবাসিস, তোদের বিয়ে হবে, বিষয়টা ভালো না? কিন্তু নাহিদ, আমি বলি কি, বিয়েটা কিছুদিন পর করলে হতো না? জানিস তো, কিছুদিন আগে গ্রামে একটা নতুন বউ নিখোঁজ হয়ে গেছে, আর তার লাশ সকালে পাওয়া গেছে। তুইও না, এত ভয় করলে কি হয় নাকি? আমরা সাবধানে থাকলে হলো। আর জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজ তো বলেছে গ্রামে আর কোনো সমস্যা হবে না। ওই পেতনি গ্রামে আসলে ওকে বন্দি করে ফেলবে। নাহিদের কথায় আমিও আর কথা বাড়ালাম না, কারণ আমার কথায় তো আর ওরা বিয়ে পিছাবে না। যাই হোক, নাহিদের বিয়ে উপলক্ষে আমাকে ও আমার পরিবারকে দাওয়াত করে নাহিদ চলে যায়। নাহিদ চলে যাওয়ার পর স্বাভাবিকভাবে কেটে যায় 2 দিন। 2 দিন পর চলে আসে নাহিদ ও জান্নাতের বিয়ের দিন। আমি যেহেতু ওদের ভালো বন্ধু, তাই সকাল থেকে বিয়ে বাড়িতে ছিলাম। সারাদিন খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব মজা করলাম। সারাদিন সেখানে থেকে নাহিদ ও জান্নাতের বিয়ে হওয়ার পর রাতে আমি নাহিদের কাছে গিয়ে বললাম, এ নাহিদ, রাত তো বেশ অনেকটাই হয়ে গেল, আমি এখন বাড়িতে চলে যাই। আর শোন, ওই বিষয়টা খেয়াল রাখিস, জান্নাত এখন তোর বউ আর নতুন বউ নিখোঁজ হওয়ার বিষয় তো জানিস, তাই সাবধানে থাকিস, কেমন? জান্নাত, ভালো থাকিস, সাবধানে থাকিস, আমি কালকে আসবো, কেমন? জান্নাত ও নাহিদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর শরীরটা দুর্বল লাগছিল, ঘুমিয়ে পড়লাম। রাত তখন কয়টা বাজে জানি না, মধ্য কিংবা শেষ রাত হবে।
এমন একটা সময় হঠাৎ বাবার ডাকে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজা খুলে বাবাকে বললাম, কি হয়েছে বাবা, এত রাতে ডাকছো কেন? আমার কথার জবাবে বাবা বলল, সর্বনাশ হয়ে গেছে, তোর বন্ধু নাহিদের বউ জান্নাত নিখোঁজ হয়ে গেছে। বাবার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। নাহিদ ও জান্নাত আমার বেস্ট ফ্রেন্ড। জান্নাত হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কথাটা শুনে তখনই বের হয়ে গেলাম নাহিদের বাড়ির দিকে। আমি যখন নাহিদের বাড়িতে যাচ্ছিলাম তখনই মাঝ রাস্তায় সেই পরী আমার সামনে চলে আসে। পরীকে দেখে রেগে বলে উঠি, পেতনি, ধোকাবাজ শয়তান, তুই আমার সাথে প্রতারণা করেছিস। তুই পরী সেজে আমাদের এত বড় ক্ষতি করছিস। জান্নাত কোথায় বল, জান্নাতের সাথে কি করেছিস বল এখনই। আমার কথায় পরী বলল, নিশাদ, বিশ্বাস করো, আমি পেতনি না, আমি আসলেই একটা পরী। ওর কথায় রেগে বললাম, চুপ, একদম চুপ। শামসুল কবিরাজ আমাদের সব বলেছে, আমরা সবাই জেনে গেছি তুমি একটা পেতনি। তুমি গ্রামের ছোট বাচ্চা ও নতুন বউকে অদৃশ্যভাবে নিয়ে গিয়ে তাদের মাথা কেটে নাও। ভালোই ভালোই বলো বলছি, জান্নাত কোথায়? আমার কথায় সেই পরী আবারও বলল, নিশাদ, বিশ্বাস করো, আমি পেতনি না, আমি একটা পরী। আমি তোমাদের গ্রামের কোনো ক্ষতি করিনি, আর আমি বসন্ত বিবির আদেশে তোমার কাছে আসি। তোমাদের গ্রামের যেন কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখি। ওই শামসুল কবিরাজও একটা খারাপ লোক। ও এতদিন তোমাদের গ্রামের বাচ্চা ও নতুন বউকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। বাহ বাহ বাহ, কি কাহিনী! তুমি বলো শামসুল কবিরাজ খারাপ, ওদিকে শামসুল কবিরাজ বলে তুমি খারাপ। আমরা কার কথা বিশ্বাস করব? সত্যি করে বলো, কে তুমি? আমার কথায় পরি বলল, নিশাদ, আমাকে একটিবার বিশ্বাস করো। তোমার বান্ধবী জান্নাত ওকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি কিছু লোক নিয়ে নদীর পাড়ে ওই ঝোপ জঙ্গলের কাছে যাও। দয়া করে আমাকে একটিবার বিশ্বাস করো, তাড়াতাড়ি যাও ওখানে, নইলে জান্নাতকে বাঁচানো যাবে না। পরীর কথায় কেমন একটা সন্দেহ হলো। এদিকে তখনই কিছু লোক হারিকেন আর হাতে লাঠি নিয়ে এগিয়ে আসতে লাগলো। এই দেখে পরী সেখান থেকে চলে গেল। ওরা সবাই আমার কাছে আসে। আমি বললাম, জান্নাতের কি কোনো খোঁজ পাওয়া গেল? আমার কথায় ওনারা আমার উপর রেগে গিয়ে বলল, না, পাওয়া যায়নি, আর আমরা তোমার বাড়িতে যাচ্ছি। এসব তোমার কারণে হচ্ছে, তোমার কাছে আসা পেতনি এসব করেছে। ওদের কথা শুনে আমি বললাম, না, আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না, এখন এসব বলার সময় নয়, জান্নাতকে বাঁচাতে হবে। দয়া করে আমার সাথে তাড়াতাড়ি নদীর পাড়ে চলুন। আমার কথায় ওরা বলল, না, আমরা কোথাও যাব না। আর জান্নাতকে নদীর পাড়ে পাওয়া যাবে তোমাকে কে বলল? তোমাকে আমরা বিশ্বাস করি না। সবার কথায় আমি বললাম, আমি আপনাদের পায়ে পড়ি, শেষবারের মতো বিশ্বাস করে দেখুন, সবাই চলুন আমার সাথে। আমার এমন অনুরোধে সবাই বললেন, ঠিক আছে, আমরা শেষবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু নদীর পাড়ে গিয়ে যদি জান্নাতকে না পাই তাহলে তোমাকে ছাড়ব না, তোমার কঠিন বিচার হবে। সবার কথায় রাজি হয়ে নাহিদ সহ গ্রামের অনেককেই সাথে নিয়ে আগুনের মশাল ও হারিকেন হাতে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে আমি পরীর কথা মতো সবাইকে নিয়ে ঝোপঝাড় ও জঙ্গলের মতো একটা জায়গা আছে, সেখানে গিয়ে সবাই যা দেখলাম সেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমরা দেখলাম শামসুল কবিরাজ জঙ্গলের মাঝে বসে আছে, ওর সামনে আগুনের কুণ্ডলি জ্বালানো, আর পাশে জান্নাতের মাথাবিহীন শরীর পড়ে আছে মাটিতে। এই দৃশ্য দেখে সবাই বলে উঠলেন, শামসুল তুমি? সবার কথা শামসুল কবিরাজ হা হা করে হাসতে হাসতে বলল, তোমরা এসে গেছো? ইস, তোমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এতক্ষণে আমি আমার কাজ হাসিল করে ফেলেছি, আমার কাজ হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো আমি এসব কেন করছি। আমি এসব করছি জেদের কারণে, রাগে দুঃখে আমি এসব করছি। কারণটা শুনবে না? শোনো, আমার বাবা জালাল কবিরাজ, উনি বসন্ত বিবির হাত থেকে তোমাদের বাঁচাতে কত কিনা করেছে, তোমাদের হয়ে বসন্ত বিবির সাথে লড়াই করেছে, আর তোমরা আমার বাবাকে ফেলে রেখে যে যার মতো চলে গেছো। আমার বাবা তোমাদের গ্রামবাসীকে বাঁচাতে এসে মারা গেছে, সেই তখন থেকে আমার তোমাদের গ্রামের সবার উপর রাগ। আমি তো বসন্ত বিবিকেও ছাড়ব না, সাথে সাথে তোমাদের গ্রামের কাউকে বাঁচতে দিব না, ভয়ঙ্কর মৃত্যু হবে সবার। আমি তোমাদের গ্রামের 3টা বাচ্চা ও 2টো নতুন বিয়ে হওয়া বউকে আমার সাথে থাকা জিনকে দিয়ে অদৃশ্যভাবে ধরে নিয়ে আসি, আর শয়তানের নামে বলি দিই। আমি এই 3 শিশু আর 2টো নতুন বিয়ে হওয়া বউয়ের রক্ত আর মাথা দিয়ে এমন একটা শয়তানের অনুসারী পিশাচ জিনকে খুশি করেছি যে বসন্ত বিবির থেকেও শক্তিশালী। ওই জিনের চেহারা এতটা ভয়ঙ্কর যে কেউ ওকে দেখলেই ভয়ে বুক ফেটে মারা যাবে। ওই ভয়ঙ্কর শক্তিশালী জিন আমার কাজে খুশি। এখন আমি ওকে যা বলবো ও তাই করবে, তোমরা কেউ বাঁচবে না ওর হাত থেকে। শামসুল কবিরাজের কথাগুলো শুনে সবাই বলে, বেঈমান, ধোকাবাজ, তোকে বিশ্বাস করে সব সমস্যার কথা বলতাম, আর তুই পেতনির নাম বলে নিজে সব অপরাধ করেছিলি। গ্রামের বাচ্চা ও নতুন বউদের মেরে আবার আমাদেরই হুমকি দিচ্ছিস। এই বলে আমরা সাথে থাকা লাঠি দিয়ে ইচ্ছামতো পেটাতে থাকি সেই শামসুল কবিরাজকে। আমরা ওকে পেটাতে পেটাতে যখন ও মারা যাবে এমন একটা অবস্থায় ঠিক তখনই হঠাৎ আশেপাশের গাছপালা ও ঝোপঝাড়ে প্রচণ্ড ঝড় শুরু হলো, আর ঝড়ের সাথে সাথে ভয়ঙ্কর আওয়াজ। সেই আওয়াজটা এত ভয়ঙ্কর ছিল যে আমরা সবাই তখনই সেখান থেকে পালিয়ে আসি। আমরা পালিয়ে বাড়িতে আসার পর সবাই একে অপরকে বলাবলি করি, রাতে বাইরে থাকা ঠিক হবে না, সবাই যার যার মতো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে ওর বিচার হবে। কথা মতো সবাই যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। কথা মতো পরের দিন সকালে আবারও সবাই একসাথে হয়ে লাঠি নিয়ে চলে গেলাম সেই নদীর পাড়ে জঙ্গলের কাছে। সেখানে গিয়ে দেখলাম শামসুল কবিরাজ সেখানে নেই, মনে হয় পালিয়ে গেছে। এইভাবে সবাই আবারও গ্রামে এসে আলোচনা করতে লাগলেন। গ্রামের কয়েকজন মুরব্বী বললেন, শোনো সবাই, আমাদের গ্রামে মনে হয় আবারও কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে।
জালাল কবিরাজের ছেলে আমাদের জন্য আবারও অভিশাপ নিয়ে আসছে। সেই অভিশাপ যেন আর কারো উপরে না পড়ে, সেজন্য সবাই সাবধানে থাকবেন। রাত করে জরুরি কাজ ছাড়া বাহিরে বের হবেন না কেউ, আর বাহিরে বের হলেও যেন সাথে আগুন জাতীয় কিছু থাকে। মুরব্বীদের কথায় সবাই রাজি হয়ে চলে গেলেন বাড়িতে। মনটা ভীষণ খারাপ। গ্রামের কয়েকজন বাচ্চাকে মেরে ফেলেছে ওই শামসুল কবিরাজ, সাথে মেরে ফেলেছে নাহিদের বউ, আমার ভালো বন্ধু জান্নাতকে। জান্নাত মারা যাওয়ায় নাহিদ ভীষণভাবে ভেঙে পড়েছে। আমি ওকে কিভাবে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনে আর কোনো সমস্যা না হওয়ায় 3 দিনের দিন রাতের বেলা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেদিন রাতে একজন বাজার থেকে ফিরছিলেন। হঠাৎ ওনার প্রচণ্ড চিৎকারে সবাই ওনার কাছে দৌড়ে গিয়ে দেখি উনি পড়ে আছে মাটিতে। আমরা সেখানে গিয়ে বুঝতে পারি উনি আর বেঁচে নেই, মারা গেছেন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু একটা দেখে মারা গেছে। ওনার চোখে মুখে ভয়ের ছাপ। উনি মারা যাওয়ায় ওনার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। হঠাৎ করে একজন মারা যাওয়ায় সবাই ওই শামসুল কবিরাজের কথা মনে পড়ে। কবিরাজ কি বলেছিল মনে আছে? ও আমাদের গ্রামে একজন শক্তিশালী ভয়ঙ্কর জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছে গ্রামের সবাইকে মেরে ফেলতে। এই ঘটনার পর সবাই আরো সতর্ক হয়ে যায়। সবাই নিজ নিজ জায়গা থেকে সাবধানে থাকতে শুরু করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। রোজ রাতে কেউ না কেউ এই ভয়ঙ্কর জিনটাকে দেখে আর ভয়ে চিৎকার দিয়ে সেখানেই মারা যায়। একবার ভাবুন তো, সেই জিনটার সুরত কেমন কেমন ওর ভয়ঙ্কর রূপ। যে ওকে দেখে সেই ভয়ে মারা যায়। বসন্ত বিবিকে দেখে তো তবুও 2-3 দিন বেঁচে ছিল, তারপর মারা গেছে। কিন্তু এই ভয়ঙ্কর জিনটাকে দেখে তো সাথে সাথে মারা যাচ্ছে। এভাবে গ্রামের 2-3 জন মারা যাওয়ার পর গ্রামের অনেকেই মিলে ঠিক করে শামসুল কবিরাজের সাথে দেখা করবে। কথা মতো সেটাই করা হয়। সবাই মিলে শামসুল কবিরাজের বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে। সবাই কবিরাজের সাথে দেখা করে বলে, শামসুল, তুমি কি শুরু করেছো এসব? তোমার বাবার মৃত্যুর জন্য আমরা দায়ী না। তোমার বাবা মারা গেছে লোভ আর ক্ষমতার অপব্যবহারে। আমরা এর জন্য দায়ী না। তুমি এসব বন্ধ করো। তুমি কোন জিনকে আমাদের গ্রামে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছো যে ওকে দেখলেই ভয়ে সেখানেই মারা যায়? সবার কথা শুনে শামসুল কবিরাজ বলে, এখনো তো আসল খেলা শুরুই হয়নি। বলছিলাম না এটাকেও ছাড়বো না। আমি আমার বাবার জন্য তোমাদের দায়ী মনে করি। আমি তোমাদের তো ছাড়বো না, সেই সাথে ওই বসন্ত বিবিকেও ছাড়বো না। আমি দেখতে চাই ও কতটা শক্তিশালী। তোমরা চলে যাও আমার বাড়ি থেকে। কবিরাজের কথা শুনে কেউ কেউ বলতে লাগলেন, কবিরাজ, তুমি যদি এসব বন্ধ না করো তাহলে আমরা তোমাকে পুলিশে দেব। সবার কথায় কবিরাজ বলেন, আমাকে পুলিশে ধরিয়ে দিলে তোমরা বেঁচে যাবে ভাবছ? যদি এই ভুল করো তাহলে তোমাদের আরো ভয়ঙ্কর মৃত্যু হবে। চলে যাও আমার বাড়ি থেকে। কবিরাজের কথা ও এমন ব্যবহারে আমরা চলে যাই বাড়িতে। সবাই আবারও গ্রামে ফিরে এসে আবারও আলোচনা করতে লাগলাম। শামসুল কবিরাজ তো কোনো কথাই শুনল না, উল্টো খারাপ ব্যবহার করে আমাদের তাড়িয়ে দিল। কিন্তু আমাদের তো এভাবে চললে হবে না। এভাবে চলতে থাকলে ওই ভয়ঙ্কর জিনটার হাতে মরতে হবে সবাইকে। এইভাবে সবাই মিলে ঠিক করলাম অন্য একটা কবিরাজকে নিয়ে আসি গ্রামে। কথা মতো সেটাই করা হলো। পরের দিনই একটা কবিরাজকে নিয়ে আসলাম গ্রামে। কবিরাজ গ্রামে এসে আমাদের কাছে পুরো ঘটনাটা শুনলেন। পুরো ঘটনা শুনে কবিরাজ বললেন, আমি কিছুটা আন্দাজ করতে পারছি ওই জিনটার ব্যাপারে। জিনটা মনে হয় শক্তিশালী হবে। আমি চেষ্টা করি ওকে হাজির করে কথা বলার জন্য। এর জন্য আমার একটা রুম লাগবে। একা একটা রুমে আমি ওই জিনটাকে হাজির করে কথা বলবো। কবিরাজের কথায় তাই করা হলো। ওনাকে একা একটা রুম দেওয়া হলো। একা একটা রুম পেয়ে কবিরাজ দরজা লাগিয়ে সেখানে তার মতো করে কাজ করতে লাগলেন। আমরা সবাই কবিরাজের জন্য বাইরে অপেক্ষা করতে লাগলাম। এভাবে কেটে গেল 2 ঘন্টা সময়। 2 ঘন্টা পর কবিরাজ রুমের দরজা খুলে বাইরে চলে আসলেন। কবিরাজ বাইরে আসা সবাই বলতে লাগলো, কবিরাজ, কিছু কি জানতে পারলে? ওই জিনটাকে কি হাজির করতে পারলে? সবার কথায় কবিরাজ মাথা নাড়িয়ে না উত্তর দেন। কবিরাজ বলেন, আমি ওই জিনটাকে হাজির করতে পারিনি। অনেক চেষ্টার পরও যখন দেখলাম ও হাজির হচ্ছে না, তখন আমি আমার সাথে থাকা জিনটাকে পাঠাই ওই ভয়ঙ্কর জিনটার বিষয়ে খোঁজ নিতে, ওর বিষয়ে জানতে। আমাকে সেই জিনটা ওই জিনের বিষয়ে খোঁজ নিয়ে যা বললেন সেটা শুনে কবিরাজ হয়েও আমার ভয় লাগছে। আমার সাথে থাকা জিনটা বলেন, শামসুল কবিরাজ 5টা জীবনের বিনিময়ে ওই জিনটার সাথে চুক্তি করেছে। আপনাদের যদি খুলে বলি, বিষয়টা এমন, সে জিনটাকে 5টা জীবনের বিনিময়ে খুশি করে তাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আর যে জিন একবার মানুষের সাথে চুক্তি করে, ওয়াদা করে, সেই জিন জীবনের বিনিময় হলেও সেটা করেই ছাড়ে। শামসুল কবিরাজ ওই ভয়ঙ্কর পিশাচ জিনকে খুশি করে আপনাদের গ্রামে নিয়ে আসছে। আপনাদের সবাইকে যেন মেরে ফেলা হয় সেই চুক্তিতে ও 5টা বলি দিয়েছে। কবিরাজের কথায় সবাই ভয় পেয়ে বলেন, তুমি কিছু করতে পারবে না? সবার কথার জবাবে কবিরাজ বললেন, না, আমি এই বিষয়ে কিছু করতে পারবো না। এতে আমি সহ আমার পরিবার ও বিপদে পড়তে পারি। ওই পিশাচ জিনটা চেহারা এতটা ভয়ঙ্কর যে সাধারণ কোনো জিনও ওকে দেখে ভয় পায়। আর মানুষের কথা তো বাদই দিলাম। আপনারা সময় থাকতে অন্য বড় কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করেন, নইলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। কথাটা বলে সেই কবিরাজ চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর আমরা ভয়ে আতঙ্কে একদম অসহায় হয়ে পড়লাম।
একটা বিপদ কাটতে না কাটতে আরেকটা বিপদ এসে হানা দিচ্ছে। কবিরাজ চলে যাবার পর সবাই বাড়িতে চলে গেলাম। সেদিনের পর থেকে সবাই খুবই সাবধানে চলাফেরা করতে লাগলো। রাত তো দূরের কথা, সন্ধ্যা হতেই কেউ বের হতো না বাড়ি থেকে। কিন্তু এতেও কোনো লাভ হচ্ছে না, কেউ না কেউ মারা যাচ্ছে ওই ভয়ঙ্কর পিশাচ জিনের হাতে। গ্রামের মানুষের মৃত্যুর মাঝে কেটে গেল আরো কয়েকটা দিন। বেশ কয়েকদিন পর একদিন দিনের বেলায় সেই পরী আমার কাছে আসে। আমি বলি, আরে পরী, এতদিন পর আজকে দিনের বেলা আসছেন যে? আমার কথা জবাবে পরী বলল, তোমাদের গ্রামের যা অবস্থা, আগেই বলেছিলাম ওই শামসুল কবিরাজ ভালো না, এখন অনেক দেরি হয়ে গেছে। তোমাদের গ্রামে যে জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হয়েছে সে তো তার কাজ করবেই। পরীর কথায় ওকে বললাম, আচ্ছা আমি কি কোনোভাবে সেই ভয়ঙ্কর জিনটাকে দেখতে পারি? আপনি কি কোনোভাবে দেখাতে পারবেন? তুমি ওকে দেখতে চাও? দেখতে চাইলে দেখাতে পারবো, কিন্তু তুমি সহ্য করতে পারবে তো? ও কিন্তু খুবই ভয়ঙ্কর। কিভাবে দেখাবেন? কোথায় আছে ও? ও কোথায় থাকে থাকুক, আমি তোমাকে বাস্তবে ওর চেহারা দেখাতে পারবো না, কিন্তু অন্যভাবে তোমাকে ওর চেহারা দেখাতে পারি। তুমি একটা আয়না নিয়ে আসো আমার কাছে। পরীর কথায় কোনো কথা না বাড়িয়ে একটা আয়না নিয়ে আসলাম। আয়না নিয়ে আসায় পরী আমাকে বলল, চোখ বন্ধ করো। পরীর কথায় চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই পরী বলল, এবার আয়নার দিকে তাকাও। পরীর কথায় আয়নার দিকে তাকিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এত ভয়ঙ্কর চেহারা হয় কি করে? আমি জ্ঞান হারানোর একটু পরে পরী আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান ফিরতেই পরী বলল, দেখলা তো ও কতটা ভয়ঙ্কর? আসলে ওটাই ওর আসল রূপ। জিনেরা অনেক রকম রূপ নিয়ে চলতে পারে, কিন্তু ওই শ্রেণীর জিনেরা ওরকম ভয়ঙ্কর রূপ নিয়ে চলাফেরা করে, ওরা ভালো রূপ নিতে পারে না। পরীর কথায় কি বলবো বুঝতে পারছি না। ওকে শুধু একটা কথাই বললাম, এখন কি করব? আমার কথার জবাবে পরী বললেন, কবিরাজের খোঁজ করতে থাকে। এর ফাঁকে ওই শামসুল কবিরাজের কাছে আবারও যাও, সবাই মিলে, আর ওকে বুঝাতে পারো কিনা দেখো, কারণ ও সেই জিনটাকে নিয়ে আসছে, ওর কথাতে জিনটা চলে যাবে। এতেও যদি কাজ না হয় তাহলে বসন্ত বিবি দেখবেন বিষয়টা। আমি এখন আসি, আবারও কোনো এক সময় আসবো তোমার কাছে। কথাটা বলে চলে গেল পরী। পরী চলে যাওয়ায় আমি গ্রামে আরো কয়েকজনকে নিয়ে আবারও চলে গেলাম শামসুল কবিরাজের বাড়িতে। ওনার বাড়িতে গিয়ে ওনার কাছে সবাই মিলে অনুরোধ করলাম, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনলেন না। কবিরাজ বললেন, আমি আমার কাজ করেই যাব, তোমাদের কিচ্ছু করার থাকলে করো। কবিরাজকে বুঝিয়ে কিছু হবে না, যা করার আমাদেরই করতে হবে। তাই গ্রামে ফিরে গিয়ে সবাই মিলে চিন্তা করলাম শামসুল কবিরাজকে পুলিশে ধরিয়ে দেব। সবার অনুমতি নিয়ে তাই করা হলো। কবিরাজকে পুলিশে ধরিয়ে দিলাম। পুলিশ এসে যখন কবিরাজকে নিয়ে যাচ্ছিল তখন সে শামসুল কবিরাজ আমাদের সবাইকে বলতে লাগলো, আমাকে পুলিশে ধরিয়ে দিলি তাই না? আমি তো যেভাবেই হোক বেরিয়ে আসবো, তখন তোদের কাউকে ছাড়বো না। তোমরা মনে করো না আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে তোমরা বেঁচে যাবে, কখনোই না। তোমরা কখনোই বাঁচবে না। আমার সাথে চুক্তি করা পিশাচ জিন তোমাদের আস্তে আস্তে মেরে ফেলবে। কথাটা বলে চলে গেল কবিরাজ। গ্রামের অনেকে মারা যাওয়ার জন্য কবিরাজ দায়ী। ওকে পুলিশে ধরিয়ে দিয়ে সবাই একটা শান্তির নিঃশ্বাস ফেললেন। সবার মাঝে একটা শান্তি চলে আসলো, কিন্তু সেই শান্তি 2 দিনের বেশি টিকলো না। 2 দিন পর এক সন্ধ্যাবেলা শামসুল কবিরাজ আমাদের গ্রামে এসে চিৎকার দিয়ে সবাইকে ডাকতে লাগলো। কবিরাজের ডাকে সবাই ওর কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, শামসুল তোমাকে না পুলিশে ধরিয়ে নিয়ে গেল 2 দিন আগে, পালিয়ে আসছো নাকি? সবার কথা শামসুল কবিরাজ বললেন, গ্রামবাসী তোমরা আমাকে চিনলা না, আমি যেমন তেমন কবিরাজ না, আমি কালো জাদু তন্ত্র মঞ্চে পারদর্শী। আমাকে আটকে রাখবে কোন পুলিশ? তোমরা আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছ। আমি যদিও তোমাদের উপর দয়া দেখাতাম, আর দেখাবো না। এখন তোমাদের সহ তোমার গ্রামের পশুদেরও শেষ করে দিব। কবিরাজের কথায় গ্রামের মুরব্বীরা বলে, শামসুল তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, সময় থাকতে বাধ্য এসব। সবার কথায় কবিরাজ বলে, বাড়াবাড়ি তো এখনো কিছু দেখোইনি। গ্রামবাসী শোনো, তোমাদের গ্রামের যে ভুতুরে বাড়ি আছে, যেটাকে দেখে সবাই ভয় পাও, সেই ভুতুরে বাড়ি আর বাড়ি থাকবে না। ওটা ভেঙে ফেলে সেখানে বাগান করা হবে। শহরের একজন সেই জায়গায় বাগান করতে চায়, কিন্তু ওনারা ভুতুরে বাড়ির সম্পর্কে শোনার পর কোনোভাবে রাজি হচ্ছিল না। আমি ওদের সাহস দিয়ে বলি, কিচ্ছু হবে না, আমি সেখানে কোনো ভূতপরীর অস্তিত্ব থাকতে দিব না। কাল থেকে কাজ শুরু হবে সেই ভুতুরে বাড়ি ভেঙে ফেলার। কবিরাজের মুখে কথাটা শুনে আমি বললাম, দেখুন ভুলেও এ কাজ করবেন না, কারণ ওই ভুতুরে বাড়িতে থাকে বসন্ত বিবির মেয়ে ও তার জামাই। ওই ভুতুরে বাড়ির জায়গাটাতে ওরা কয়েক বছর আগে থেকেই থাকে। ওই বাড়ি ভেঙে ফেললে আর রক্ষা নেই। আমার কথা শুনে শামসুল কবিরাজ বললেন, তাই নাকি? আমাকে হুমকি? কোন শক্তি আছে যে আমার থেকেও শক্তিশালী? বসন্ত বিবি, আমি তো ওর মোকাবেলাই করতে চাই। আর রইল ভূতের বাড়ির কথা, ওইখানে কে থাকে? বসন্ত বিবির মেয়ে ও তার জামাই। আমি এক্ষুনি ওদের ধরে নিয়ে এসে বন্দি করছি। কথাটা বলে কবিরাজ আমাদের সামনে তখনই মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সেখানে বসলেন, সামনে একটা বোতল রেখে। এরপর কবিরাজ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে মন্ত্র পড়তে পড়তে কবিরাজ উঠে দাঁড়ালো, আর তখনই আমরা শুনতে পেলাম অদৃশ্য কোনো কান্নার আওয়াজ। মনে হচ্ছে কেউ কান্না করছে। এভাবে কান্নার আওয়াজ পাবার 2-1 মিনিট পরেই শামসুল কবিরাজ তার সামনে থাকা বোতলের মুখ লাগিয়ে হাসতে হাসতে বলল,
গ্রামবাসী দেখো দেখো, আমি আমার সাথে থাকা জিনদের দিয়ে ভুতুরে বাড়িতে থাকা বসন্ত বিবির মেয়ে ও তার জামাইকে বোতলবন্দি করলাম। তোমরা তো আমার ক্ষমতা সম্পর্কে জানো না, এখন তোমরাই বলো আমি এদের কি করব? এদের বোতলবন্দি তো করলাম, এদের মাটিতে পুঁতে রাখবো না মেরে ফেলবো? মেরে ফেলে এটাই ভালো হবে। কবিরাজের এমন কথা সবাই বলতে লাগলো, না না, এটা করো না, তাহলে বসন্ত বিবি ফিরে আসবে। তাছাড়া তুমি অন্যায়ভাবে কোনো জিনকে কেন হত্যা করবে? গ্রামের সবার কথা শামসুল কবিরাজ কোনো কান দিলেন না। সে সেখানে আবারও একটা গোল বৃত্ত আঁকলেন। গোল বৃত্ত এঁকে সেখানে আগুন জ্বালিয়ে মনে মনে মন্ত্র পড়তে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর কবিরাজ বন্দি থাকা সেই বোতলটা যেই না হাতে নিয়ে আগুনের উপর ধরছে, মানে তাদের পুড়িয়ে ফেলবে এমন একটা অবস্থায়, মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার করে বসন্ত বিবি সেখানে চলে আসলো। বসন্ত বিবি সেখানে এসে সোজা সে শামসুল কবিরাজের বুকের মধ্যে এত জোরে আঘাত করেছে যে শামসুল কবিরাজ শূন্যে উড়ে ছিটকে গিয়ে পড়লেন 100 হাত দূরে। কবিরাজের এমন ছিটকে যাওয়া ও বসন্ত বিবির আগমনে সবাই কেঁপে উঠল। বসন্ত বিবির আগমনে সবাই কেঁপে উঠলে এদিকে শামসুল কবিরাজ ছিটকে গিয়ে দূরে পড়ে আবার উঠে দাঁড়ালো। বসন্ত বিবির আঘাতের ফলে কবিরাজের মুখ দিয়ে রক্ত চলে আসছে, তবুও কবিরাজ উঠে দাঁড়িয়ে বলল, বসন্ত বিবি, তোকে স্বাগতম জানাই রে। আমি তো তোর অপেক্ষাই করছি। তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি। তুই আসছিস নিজের ইচ্ছায়, কিন্তু ফিরতে পারবি কিনা সন্দেহ আছে, কারণ আজ হবে তোর শেষ দিন। তুই আমার বাবাকে ভয়ঙ্করভাবে মেরেছিলি, নিজের চোখের সামনে বাবাকে মরতে দেখেছি। আজ তোকে মারবো, গ্রামের সবাই দেখবে। শামসুল কবিরাজের কথায় বসন্ত বিবি ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলেন, শামসুল, তোর অবস্থা তোর বাবার মতনই হবে। বেশি ঝামেলা জড়াতে না চাইলে আমার মেয়ে ও তার জামাইকে ছেড়ে দে, নইলে তোর বাবার মতো তোর ভয়ঙ্কর মৃত্যু হবে। বসন্ত বিবির কথায় কবিরাজ বললেন, বসন্ত বিবি, হুমকি তাকে দেয়া যায় যে হুমকিতে ভয় পায়। আমি তো তোকে ভয় পাই না। আর তুই কি জানিস না আমার পেছনে কে আছে? তুই কি ওর শক্তি সম্পর্কে জানিস না? কবিরাজের কথার জবাবে বসন্ত বিবি বললেন, ক্ষমতা ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, এটা মনে রাখিস। সৃষ্টিকর্তা যেমন ক্ষমতা দেন, সেই ক্ষমতার অপব্যবহার করলে সেটা কেড়েও নেন। তুই আমার মেয়ে ও মেয়ের জামাইকে মুক্ত করে এই গ্রাম থেকে চলে যা। এই গ্রামের আর একটা লোকেরও ক্ষতি হতে দিব না আমি। বসন্ত বিবির কথায় কবিরাজ কোনোভাবে তার মেয়ে ও মেয়ের জামাইকে বোতলবন্দি থেকে মুক্ত করতে রাজি হচ্ছিল না। এটা দেখে আমি ও গ্রামের কয়েকজন মিলে তখনই শামসুল কবিরাজকে ঘিরে ধরি, আর কবিরাজের হাত থেকে ওই বোতলটা নিয়ে তখনই ভেঙে ফেলি। বোতলটা ভেঙে ফেলার ফলে বসন্ত বিবির মেয়ে ও তার জামাই মুক্ত হন। এই দেখে শামসুল কবিরাজ বললেন, গ্রামবাসী, তোমরা আবারও ভুল করলে আমার কাছে বাধা দিয়ে। এই বলে কবিরাজ হঠাৎ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলো, আর হাতে হাততালি দিতে লাগলো। এভাবে 2-3 মিনিট চলে যাবার পর হঠাৎ করে সেখানে আশেপাশের গাছগুলোতে ঝড় শুরু হয়, আর একটা আলোর ঝলকানিতে সেখানে এসে উপস্থিত হন শামসুল কবিরাজের আমন্ত্রণ করা সেই ভয়ঙ্কর জিনটা। সে জিনটা সেখানে আসায় ভয়ে গ্রামে বাচ্চা, মহিলা ও অনেকেই দৌড়াদৌড়ি করে চলে গেল বাড়িতে। আমরা কয়েকজন তখনই দাঁড়িয়েছিলাম সেখানে। কবিরাজের সাথে থাকা সেই ভয়ঙ্কর পিশাচ জিনটা আসতেই বসন্ত বিবি আমাদের সবাইকে বললেন, সবাই মাথা নিচু করো, কেউ আমার বা ওই জিনের দিকে তাকাবে না, এখানে যত যা কিছুই হোক। বসন্ত বিবির কথায় আমরা সবাই মাথা নিচু করলাম। এদিকে কবিরাজের সাথে থাকা সেই ভয়ঙ্কর জিনটা এসে বসন্ত বিবির আসল নাম ধরে ডাক দিয়ে বললেন, ফাইজা, কেমন আছো? সেই জিনের কথায় বসন্ত বিবি বললেন, কে তুই? আমার নাম নেওয়ার আগে আমার বিষয়ে খোঁজ নিয়ে আসিসনি? আমার সামনে দাঁড়িয়ে আমার নাম নিয়ে তামাশা করছিস? বসন্ত বিবির কথায় সেই জিনটা বলল, ফাইজা, আমি তোমাকে চিনি, তোমার বিষয়ে সব খোঁজ খবর আমার রাখা। আমি তো তোমারই মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি তোমাকে ভালোভাবে চিনি, বরং তুমি আমাকে চেনো না। জিনটার এমন অবাক করা কথায় বসন্ত বিবি বললেন, কে তুই? পরিচয় বল। তখন সে জিনটা বলেন, আমার নাম ধনাই। আমি সেই গোত্রের জিন যে গোত্রের সকল জিনকে তুই মেরে ফেলেছিলি, শুধু বাচ্চা আর গর্ভবতী মহিলা ছাড়া। আমি সেই গোত্রের জিন, তখন বাচ্চা ছিলাম। নিজের চোখের সামনে মা, বাবা ও গোত্রের সকল জিনকে মরতে দেখেছি। আমি তখন থেকে ওয়াদা করি, তোকে একদিন না একদিন শেষ করে ছাড়ব। তুই যেমন কালো জাদুর মাধ্যমে নিজেকে শক্তিশালী করেছিস, আমিও ঠিক একইভাবে দীর্ঘ 40 বছর সাধনা করে কালো জাদুর মাধ্যমে নিজেকে শক্তিশালী করছি। ফাইজা, আমি তোকে বাঁচতে দিব না। আমি এই শামসুল কবিরাজের কাছে এমনি এমনি আসিনি। তোর সাথে গ্রামের মানুষের একটা সংযোগ আছে। এই গ্রামে আসলে তোর দেখা পাবো, তাই আমি শামসুল কবিরাজের ডাকে এখানে আসি। আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে, তোকে সামনে পেয়েছি। সেই জিনের কথায় বসন্ত বিবি বললেন, ধনাই, ভুল করেছি তোকে বাচ্চা মনে করে ছেড়ে দিয়ে। তুই পিশাচ গোত্রের সদস্য। তোর গোত্রের সবাই আমার গোত্রের সবাইকে হত্যা করেছে। এই রাগের বশে আমিও কালো জাদুর মাধ্যমে শক্তি সঞ্চয় করে তোর গোত্রের সবাইকে মেরেছি। আমি ইচ্ছে করে এটা করিনি। তোর গোত্রের মতো তুইও মরতে না চাইলে এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। বসন্ত বিবির এই কথাটা শেষ হতে না হতেই কবিরাজের সাথে থাকা সেই ভয়ঙ্কর ধনাই নামে জিনটা বসন্ত বিবিকে আঘাত করে। আঘাতের ফলে বসন্ত বিবি ছিটকে গিয়ে পড়ে দূরে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর জিনটার পেছনে এসে দাঁড়ায় আরও কয়েকটা জিন আসায় সেই ভয়ঙ্কর জিনটা যখনই বসন্ত বিবিকে আবারও আঘাত করতে যাবে, ঠিক তখনই আকাশ থেকে বিশাল একটা ঈগল পাখির রূপে অন্য একটা জিন এসে সেখানে উপস্থিত হলো। নতুন জিনটা এসে কবিরাজের সাথে ভয়ঙ্কর সব জিনদের প্রচণ্ডভাবে আঘাত করে ফেলে দিলেন।
নতুন জিনটার আঘাতে শামসুল কবিরাজ বলে উঠলেন, এই তুই আবার কে? দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তুই চলে যা, আমাদের শত্রুতা বসন্ত বিবির সাথে। শামসুল কবিরাজের কথায় সেই নতুন আসা জিনটা বললেন, শামসুল, আমার শত্রুতা অন্য কারোর সাথে না, আমার শত্রুতা তোর সাথে। সেই জিনের কথায় শামসুল কবিরাজ বললেন, মানে আমার সাথে তোর কিসের শত্রুতা? কে তুই? কবিরাজ, নিজেকে অনেক বড় ভাবিস তাই না? তুই তোর ক্ষমতা দেখিয়ে আমার মাকে বন্দি করে রেখেছিস। শুধু তাই না, আমার মাকে দিয়ে জোর করে তুই নানান কাজ করিয়ে নিস। কবিরাজ, আমি চাইলে অনেক আগে তোর কাছে আসতে পারতাম, কিন্তু তখন ততটা শক্তি আমার ছিল না। কিন্তু এখন আমি পরিপূর্ণভাবে শক্তিশালী। এখন আমার মাকে বন্দি করার প্রতিশোধ আমি নিব। সেই জিনের কথায় শামসুল কবিরাজ বলেন, তোর মাকে লাগবে তো? ঠিক আছে, আমি তোর মাকে মুক্ত করে দিব, তুই এখন চলে যা, আমাদের সামনে থেকে সর। এখন লড়াই হবে বসন্ত বিবির সাথে, আমাদের লড়াই। কবিরাজের কথা শুনে সেই জিন বলেন, কবিরাজ, কি ভাবিস নিজেকে? তুই কিভাবে ভাবলি আমি তোকে ছেড়ে দিব? আমার মাকে তোর কাছে বন্দি করে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করিয়েছিস, আমি তো তোকে ছাড়বো না। এদিকে কবিরাজের সাথে থাকা সেই ভয়ঙ্কর জিনটা এই ঈগল পাখির বেশে আসা জিনটাকে বলেন, এই, তোর মাকে মুক্ত করে দিব বললো না? চলে যা এখান থেকে, জীবন বাঁচাতে চাইলে পালা, নইলে বসন্ত বিবির সাথে সাথে তোরও মৃত্যু হবে আজকে। ভয়ঙ্কর জিনের কথায় সেই জিনটা বলেন, তাই নাকি? তুই কতটা শক্তিশালী সেটাই দেখবো আজ। কথাটা বলে সে জিন বসন্ত বিবির কাছে গিয়ে দাঁড়ায়, মানে সে বুঝাতে চায় সে বসন্ত বিবির পক্ষে। এমন অবস্থায় কবিরাজের সাথে থাকা জিনটা রেগে গিয়ে কোনো কথা না বলে বসন্ত বিবি ও সেই জিনের উপর আক্রমণ করল। শুরু হলো দুই পক্ষের বিশাল এক লড়াই। জিনদের লড়াই শুরু হতেই সেখানে থাকা আমরা সবাই এক দৌড়ে চলে গেলাম পাশে থাকা একটা বাড়িতে, আর রুমের দরজা আটকিয়ে আল্লাহর নাম নিতে লাগলাম। আমরা যখন রুমে, তখন বাহির থেকে ভয়ঙ্কর রকম গর্জন ও আওয়াজ আসছে, মনে হয় তুফান আসছে, এই বুঝি সব দুমড়ে মুচড়ে যাবে। এমন অবস্থায় দেখে একে অপরকে জড়িয়ে ধরে গুটিসুটি হয়ে বসে আছে ঘরের ভিতরে। এভাবে কেটে যায় প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। সবকিছু স্বাভাবিক হওয়ার ভয়ে কেউ বাহিরে বের না হলেও আমি রুম থেকে বাইরে বের হই। বাইরে বের হয়ে দেখি এক মর্মান্তিক ঘটনা। আমি দেখি শামসুল কবিরাজের মৃতদেহ ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে মাটিতে। ওনাকে দেখে মনে হয় কেউ অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছে। শুধু কবিরাজ না, কবিরাজের কাছে আরো পড়ে আছে কয়েকটা মৃত কাক। আমি সেখানে গিয়ে সবচেয়ে বেশি যেটা দেখে মর্মান্তিক ঘটনা দেখছি সেটা হলো বসন্ত বিবি। আমি সেখানে গিয়ে দেখলাম বসন্ত বিবি খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আছে। আমি সেখানে যাবার পর বসন্ত বিবির মেয়ে ও তার জামাই তাড়াতাড়ি করে বসন্ত বিবিকে নিয়ে চলে গেল। বসন্ত বিবি চলে যাবার পর আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকি। আমার ডাকে অনেকে আগুনের মশাল হাতে বেরিয়ে আসে। সবাই এসে দেখে কবিরাজের মৃত লাশ। কবিরাজকে কে মারলো? হয়তো বসন্ত বিবি মেরেছে, নয়তো অন্য জিনের হাতে মারা গেছে। কিন্তু বসন্ত বিবি যে গুরুতরভাবে আহত হলেন, তার কি হলো? এই ঘটনার পর শামসুল কবিরাজের লাশ তার পরিবার এসে নিয়ে যায়। শামসুল কবিরাজ মারা যাওয়ায় গ্রামের সবাই শান্তির নিঃশ্বাস ফেলল। হয়তো আমাদের গ্রাম থেকে অভিশাপ উঠে গেছে, হয়তো সেই ভয়ঙ্কর জিনটা আর কাউকে মেরে ফেলবে না। কিন্তু এসব যার জন্য হলো, তিনি কেমন আছে? বসন্ত বিবি কেমন আছে? এসব ভাবনা মনের মধ্যে সবসময় ঘুরত। এই ঘটনার 3 দিন পর এক রাতে বসন্ত বিবির মেয়ে আমার কাছে আসে। উনি আমার কাছে আসে, আমি ওনাকে সালাম দিয়ে বলি, আপনি হঠাৎ আমার কাছে? আপনার মা বসন্ত বিবি, উনি কেমন আছে? আমার কথায় বসন্ত বিবির মেয়ে মন খারাপ করে বললেন, আমার মা আর বেঁচে নেই, মা মারা গেছে। আসলে সেদিন কবিরাজ ও কবিরাজের সাথে থাকা ভয়ঙ্কর জিনটা মায়ের উপর আক্রমণ করে। মায়ের সাথে ওরা শক্তিতে পেরে না ওঠায় সেই জিনটা গ্রামের মানুষদের, মানে আপনাদের ওপর শেষ আক্রমণ করার জন্য ছুটে আসতে থাকে। সেই জিনটা আপনার সামনে আসলে আপনারা সবাই ভয়ে মারা যেতেন। মা আপনাদের সবাইকে বাঁচাতে এসে গুরুতর আহত হয়। মা আহত হবার পর ওই ভয়ঙ্কর জিন ও তার সাথে থাকা জিনগুলো সহ শামসুল কবিরাজ সহ সবাইকে মেরে ফেলে। মা অনেক অসুস্থ হয়। আমরা ওনাকে আমাদের জিন জাতির হেকিমের কাছে নিয়ে যাই, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। মা মারা যান। মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আপনাদের গ্রামের অনেককে মেরে ফেলার উনি অনুশোচনায় ভোগেন। নিজের প্রতি নিজের খারাপ লাগে, তাই জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রহমতে আপনাদের গ্রামের সবাইকে বাঁচিয়ে দিলেন। মা মারা গেছেন, সব খারাপ জিনদেরও মেরে ফেলেছেন। এখন থেকে আশা করি এই গ্রামে আর কোনো সমস্যা হবে না। আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই। কথাটা বলে বসন্ত বিবির মেয়ে চলে গেল। উনি চলে যাওয়ায় আমি যেন পাথর হয়ে গেছি। বসন্ত বিবি বেঁচে নেই, মারা গেছে। খুব খারাপ লাগছে উনি মারা গেছে কথাটা শুনে। উনি যতটা খারাপ ছিল তার থেকে অনেকটা ভালো ছিল। আমাদের গ্রামের অনেকের প্রাণ কেড়ে নিলেও শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচিয়ে দিল। বসন্ত বিবি মারা যাওয়ার কথা শুনে গ্রামের সবাই আফসোস করে। উনি আমাদের বাঁচাতে নিজের জীবন দিয়ে দিলেন। বসন্ত বিবির এই উপকার, ওনার এই গল্প গ্রামের সবার মনে গেঁথে থাকবে। বসন্ত বিবির মৃত্যুর মাধ্যমে গল্পটা এখানেই শেষ করছি। আবারও নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। অপেক্ষা করুন।